আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, কেমন আছেন আপনারা? ক্লাসের শুরুতে আপনাদের সাথে পরিচিত হয়ে নেই। আমি ডাক্তার মোহাম্মদ বাইজিদ বোস্তামি, এমবিবিএস পাস করেছি রাজশাহী মেডিকেল কলেজ থেকে। এফসিপিএস পার্ট 1 জেনারেল সার্জারিতে পাস করেছিলাম অনেক আগে। প্লাস্টিক সার্জারিতে এমএস পাস করেছি। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কর্মরত আছি। আজকে আপনাদের সাথে আমাদের সেশন রেসিডেন্সি এবং ডিপ্লোমা যে যেটাই পরীক্ষা দেন না কেন, এই পরীক্ষার জন্য প্রিপারেশন অনেকটা একই রকম। এই প্রিপারেশনের জন্য থোরাক্স থেকে যে প্রশ্নটা পড়তে হবে, যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট, সেটা আমরা আজকে আলোচনা করবো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে থোরাক্স ফ্রম অ্যানাটমি। যেহেতু এটা অনলাইন ক্লাস এবং রেকর্ডেড ক্লাস, এই ক্লাসটি করার জন্য আপনাদের কাছে আমার দুটি পরামর্শ। অবশ্যই একটি ক্লাসটি নিরবিচ্ছিন্নভাবে করার জন্য সময় হাতে নিয়ে বসবেন, কাগজ কলম সঙ্গে নিয়ে বসবেন, এবং অবশ্যই জেনেসিসের এই এডিশনের 12th এডিশন লেকচার শিটটি সঙ্গে নিয়ে বসবেন। তাহলে আমরা শুরু করি আমাদের আজকের সেশন থোরাক্স। রেসিডেন্সি পরীক্ষার জন্য থোরাক্স কতটা গুরুত্বপূর্ণ, আর এই টপিক্সটা পরীক্ষার জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। মনে রাখবেন, অ্যানাটমির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে দুটো, একটা হচ্ছে থোরাক্স আর একটা হচ্ছে অ্যাবডোমেন। এই দুটোতে আপনাকে অনেক সময় দিতে হবে। থোরাক্সের যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, ফর এক্সাম হার্ট থেকে প্রতি সেশনে দুটো কোশ্চেন থাকে, লাংস থেকে পরীক্ষায় কোশ্চেন থাকে, স্টার্নাল অ্যাঙ্গেল দ্যাট ইজ এ থোরাসিক ওয়াল, এখান থেকে পরীক্ষার প্রশ্ন থাকে, মিডস্টেনাম ডায়াফ্রাম, দুটোই সমভাবে গুরুত্বপূর্ণ। মেডিস্টেনাম ডায়াফ্রাম থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে, স্পেশালি মেডিস্টেনামের পোস্টার মেডিস্টেনাম, মিডল মেডিস্টেনামের কন্টেন্ট কি কি, আবার ডায়াফ্রামের মেজর ওপেনিং গুলো দিয়ে অ্যাউটিক ওপেনিং, এসোফেজাল ওপেনিং, ভেনাকাবল ওপেনিং, এই সকল ওপেনিং দিয়ে কোন কোন স্ট্রাকচার পাস করে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্রেস্ট পরীক্ষার জন্য ইউনিভার্সালি ইম্পর্টেন্ট। এই ব্রেস্ট থেকে অনেক ধরনের প্রশ্ন আসে, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, এইভাবে প্রশ্নগুলো আসতে পারে। এছাড়াও কিছু বিচ্ছিন্ন টপিকস রয়েছে, যেমন থোরাসিক ডাক্ট খুব ইম্পর্টেন্ট, অ্যাজাইগাস ভেন, থাইমাস, এগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই টপিকস গুলো থোরাক্স থেকে সবচেয়ে বেশি হাইলাইট করে পড়তে হবে আপনাকে। আমরা যদি একটা প্রশ্ন দেখি, এটা মার্চ 2024-এর কোশ্চেন রেসিডেন্সি পরীক্ষার, এবং সেখানে দেখবেন রাইট বর্ডার অফ দ্য হার্ট ইন এ চেস্ট এক্স-রে ইজ ফর্মড বাই হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার? স্ট্রাকচার ইন্টারভেন বিটুইন দ্য বেজ অফ দ্য হার্ট অ্যান্ড ভার্টিব্রাল কলাম। আবার দেখেন, এটা একটা প্রশ্ন ছিল ডিপ্লোমা কোশ্চেন, যেখানে আমাদের ভেন্ট্রিকল থেকে অফ দ্য হার্ট, এখান থেকে পরীক্ষা প্রশ্ন ছিল, থাইমাস গ্ল্যান্ড থেকে পরীক্ষার প্রশ্ন ছিল। তো রেসিডেন্সি পরীক্ষা বলেন, ডিপ্লোমা বলেন, সব পরীক্ষার জন্য এই থোরাক্সটা খুবই গুরুত্বপূর্ণ। রেসপিরেটরি সিস্টেম থেকে পরীক্ষার প্রশ্ন ছিল রেসিডেন্সি 2023-এ, ভেইন ড্রেন ইনটু দ্য করোনারি সাইনাস। তার মানে যদি আপনি থোরাক্স থেকে প্রশ্ন খুঁজতে শুরু করেন, ঘুরে ফিরে হার্ট থেকে, লাংস থেকে প্রশ্ন পাবেন, এছাড়া ব্রেস্ট থেকে প্রশ্ন পাবেন, সাথে কিছু বিচ্ছিন্ন টপিক্স, ডায়াফ্রাম, মেডিস্টেনাম, এই জায়গাগুলো থেকে পরীক্ষা প্রশ্ন পাবেন। তাহলে আমরা শুরু করি। থোরাসিক ওয়াল, আমাদের লেকচার শিট এখানে শুরু হয়েছে 3 নম্বর পেজ থেকে থোরাসিক ওয়াল, তবে আমাদের মূল পড়াটা শুরু হয় থোরাসিক ওয়ালের পেজ নম্বর 6 এর স্টার্নাল অ্যাঙ্গেল থেকে। যদি ইন্ট্রোডাক্টরি কিছু কথা আপনাদের আমি বলি, একটু খেয়াল করবেন। আমরা জানি যে থোরাসিক ওয়ালে টোটাল 12টা রিবস থাকে অন ইচ সাইড। এই 12টা রিবসের মধ্যে যদি স্পেস চিন্তা করে, তাহলে 11টা স্পেস থাকে। আর এই 12টা রিবসকে যদি একটু ডিফাইন করেন, তাহলে প্রথম 7টা রিবসকে বলা হয় ট্রু রিবস। প্রথম 7টা রিবসকে বলা হয় ট্রু রিবস, আর পরের 5টা রিবসকে বলা হয় ফলস রিবস। লাস্টের দুটো রিবসকে বলা হয় ফ্লোটিং রিবস। এখন এর বাইরে যে তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল লাইন। সেটা কি এবং সেই বরাবর কি কি স্ট্রাকচার থাকে। খেয়াল করে দেখেন, দিস ইজ, তাহলে আমরা দেখবো স্টার্নাল অ্যাঙ্গেল কি। খেয়াল করেন, দিস ইজ দ্য ম্যানুব্রাম অ্যান্ড বডি অফ দ্য স্টার্নামের জাংশন। তার মানে দিস ইজ অ্যাঙ্গেল অফ লুইস, অ্যাঙ্গেল অফ লুইস। আর এখানে যদি দেখি, এটা হচ্ছে T4 ভার্টিব্রা, তার নিচে এটা হচ্ছে T5 ভার্টিব্রা। সো দিস ইজ দ্য জাংশন অফ T4 and 5 ভার্টিব্রাল জাংশন। তাহলে আপনি যদি একটা ইমাজিনারি লাইন চিন্তা করেন, দিস ইজ দ্য লাইন হুইচ পাসিং থ্রু দ্য অ্যাঙ্গেল অফ লুইস অ্যান্ড T4-5 ভার্টিব্রাল জাংশন। দিস ইজ দ্য external angle line. So this is the external angle line, T4-5 ভার্টিব্রাল জাংশন, অ্যাঙ্গেল অফ লুইস, এই বরাবর দিয়ে যে লাইনটা পাস করে যাচ্ছে, দিস ইজ external angle line. পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ external angle line, স্পেশালি রেসিডেন্সি পরীক্ষার, ডিপ্লোমা পরীক্ষার জন্য এখানে ফ্রিকোয়েন্টলি টপিকস রিপিটেশন হয়, কোশ্চেন্স রিপিটেশন হয়। তাহলে পেজ নম্বর 6 আমরা এটা আলোচনা করব। তাহলে এখন আমরা দেখবো external angle line বরাবর কি কি স্ট্রাকচার থাকে, সেটা আমরা এখন আলোচনা করব। খেয়াল করেন, এইটা হচ্ছে আমাদের
ভার্টিক্যাল কলাম। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্টার অ্যাঙ্গেল লাইন বরাবর কি কি স্ট্রাকচার থাকে। এটা হচ্ছে আমাদের external angle line, that is the manubrium and body of the junction, sternum junction. So this is a line which passing through the T4 T5 vertebra. T4-5 vertebral junction বরাবর যাচ্ছে। This is the external angle line. এখন যদি খেয়াল করেন এই লাইন বরাবর কোন কোন স্ট্রাকচার থাকে, এটা আমাদের একদম মুখস্থ করে রাখতে হবে, তার আগে বুঝতে হবে। দেখেন, দিস ইজ হার্ট। হার্টের লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করে একটা স্ট্রাকচার, দিস ইজ দ্য অ্যাওটা। তাহলে এই অ্যাওটার ক্ষেত্রে যদি খেয়াল করি, আর্চ অফ দ্য অ্যাওটার আগ পর্যন্ত অংশটাকে বলা হয় অ্যাসেন্ডিং অ্যাওটা। সো আপ টু দিস পোর্শন অ্যাসেন্ডিং অ্যাওটা শেষ হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল লাইন বরাবর, তারপর শুরু হচ্ছে কি আর্চ অফ দ্য অ্যাওটা শুরু, এবং আর্চ অফ দ্য অ্যাওটা শেষ হয়েছে এই লেভেলে, তারপর শুরু হলো ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা। তার মানে যদি আপনি খেয়াল করেন, অ্যাসেন্ডিং অ্যাওটা শেষ, আর্চ অফ দ্য অ্যাওটা শুরু, আর্চ অফ দ্য অ্যাওটা শেষ, অ্যান্ড ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা শুরু এট দ্য লেভেল অফ এক্সটার্নাল অ্যাঙ্গেল লাইন। এরপরে আসেন আরেকটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার অ্যারাইজ করে, সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে। দিস ইজ দ্য পালমোনারি ট্রাঙ্ক অ্যারাইজিং ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকল। পালমোনারি ট্রাঙ্ক অ্যারাইজ করার পরে এক্সটার্নাল অ্যাঙ্গেল লাইন পর্যন্ত যাবে, যাওয়ার পরে সে দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে। শুরু করবে কে? পালমোনারি আর্টারি। তার মানে টার্মিনেশন অফ দ্য পালমোনারি ট্রাঙ্ক এন্ড দ্য বিগিনিং অফ দ্য পালমোনারি আর্টারি এট দ্য লেভেল অফ এক্সটার্নাল অ্যাঙ্গেল লাইন, এই লেভেলে হয়। এরপর যদি খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচারের কথা আপনাকে আমি বলি, সেটা দেখবেন এইরকম একটা স্ট্রাকচার আসে, এসে দুভাগে বিভক্ত হয়ে প্রিন্সিপাল ব্রঙ্কাই ফর্মেশন করে, দুই লাংসের মধ্যে চলে যায়। তাহলে এই স্ট্রাকচারটা কি বলেন? দিস ইজ ট্রাকিয়া। ট্রাকিয়া সোজা নিচে নামবে, এক্সটার্নাল অ্যাঙ্গেল লাইন পর্যন্ত যাবে, যার পর দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। তাহলে টার্মিনেশন অফ দ্য ট্রাকিয়া and the beginning of the principal bronchi lies at the level of external angle line. মজার একটা তথ্য আছে, ট্রাকিয়া যেখানে ডিভাইড করে এই পয়েন্টটাকে বলা হয় কারিনা অফ দ্য ট্রাকিয়া, ক্যারিনা বা কারিনা অফ দ্য ট্রাকিয়া। এবং এই জায়গাতে যে মিউকোজা গুলো থাকে, দিস মিউকোজা আর হাইলি সেন্সিটিভ কোন একটা ফরেন বডি, ধরেন এই বরাবর দিয়ে একটা ফরেন বডি, খাইতে খাইতে যারা বেশি কথা বলে তাদের খাবারগুলো শ্বাসনালীতে চলে যাওয়ার চান্স থাকে, এবং কি হয়, এই একটা খাবার ভাতের দানা মনে করে এসে স্ট্রাইক করলে কারিনাতে, সাথে সাথে কাশি শুরু হয়ে যাবে। দেখবেন খাওয়ার সময় যারা বেশি কথা বলে তারা বেশি বেশি কাশি হয় খাওয়ার সময়। তাহলে কারিন অফ দ্য ট্রাকিয়া যে মিউকোজা, দে আর হাইলি সেন্সিটিভ অ্যান্ড ইনিশিয়েট কাফ রিফ্লেক্স, কাশি শুরু করে। তার মানে যদি বলা হয় কাফ রিফ্লেক্স ইনিশিয়েটিং সেন্টার কোথায় থাকে? এট দ্য লেভেল অফ এক্সটার্নাল অ্যাঙ্গেল লাইন। এরপরে যদি আমরা আরো কিছু কথা দেখি, যেমন লেফট সাইডে দেখেন, দিস ইজ দ্য লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এইভাবে আসবে, আর্চ অফ দ্য অ্যাওটাকে হুক করে আবার উপরের দিকে চলে যাচ্ছে। সো লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ আর্চ অফ দ্য অ্যাওটাকে হুক করে উপরে যে যাবে কোন লেভেলে? এট দ্য লেভেল অফ এক্সটার্নাল অ্যাঙ্গেল লাইন। ঠিক এই লেভেলেই কিছু কার্ডিয়াক প্লেক্সাস থাকে, এগুলোকে বলা হয় ডিপ কার্ডিয়াক প্লেক্সাস। ডিপ কার্ডিয়াক প্লেক্সাস এখানে থাকে। তাহলে ডিপ কার্ডিয়াক প্লেক্সাস লাইস এট দ্য লেভেল অফ এক্সটার্নাল অ্যাঙ্গেল লাইন। আমি আবারও বলছি, লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ হুক করে যে চলে যাচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল লাইন বরাবর, ডিপ কার্ডিয়াক প্লেক্সাস থাকবে এখানে এক্সটার্নাল অ্যাঙ্গেল লাইন বরাবর। এখন আপনাদের আরো গুরুত্বপূর্ণ তথ্য দেবো আমি। খেয়াল করেন, রাইট ভেন্ট্রিকল অফ দ্য হার্টের মধ্যে ঢুকছে, দিস ইজ দ্য সুপিরিয়র, সরি রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্টে ঢুকে কে? সুপিরিয়র ভেনা কাভা। দিস ইজ দ্য সুপিরিয়র ভেনা কাভা। এই সুপিরিয়র ভেনা কাভাতে একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার এসে ওপেন করে, সেটাকে বলা হয় এজাইগাস ভেন। এই এজাইগাস ভেন বেসিক্যালি পোস্টেরিয়র চেস্ট ওয়ালের মেইন ভেনাস ড্রেনেজ, অর্থাৎ পোস্টো ইন্টারকোস্টাল যে ভেনগুলো রয়েছে, এই ভেনগুলো আলটিমেটলি এজাইগাস ভেন ওপেন করে। এই এজাইগাস ভেন পোস্টেরিয়র চেস্ট ওয়াল থেকে ব্লাড গুলো ড্রেন করে আনে সুপিরিয়র ভেনা কাভায়। সো দিস ইজ দ্য এজাইগাস ভেন। এরকম করে আসছে এজাইগাস ভেন, এসে এই লেভেলে আর্চিং করে, আর্চিং করলো এবং সুপিরিয়র ভেনা কাভায় ওপেন করলো। সো এজাইগাস ভেন সোজা উপরে উঠছে, উঠার পর আর্চিং করে এভাবে। তাহলে এজাইগাস ভেনের arch of the esophagus vein and termination into superior vena cava. This is the arch of the esophagus vein and termination into superior vena cava lies at the level of
স্টার্নাল অ্যাঙ্গেল লাইন। পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবে, অ্যাজাইগাস আর্চ এই পয়েন্টে আসেন, তাহলে আপনি কিন্তু ভুল করবেন না। টার্মিনেশন অ্যান্ড আর্চিং বোথ আর এট দ্য লেভেল অফ স্টার্নাল অ্যাঙ্গেল লাইন। এরপরে আসেন খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচারের কথা বলবো, যেটা আমাদের অলমোস্ট হোল বডির লিম্ফ ড্রেন করে, সেটা হচ্ছে থোরাসিক ডাক্ট। থোরাসিক ডাক্ট খুব বিডের একটা স্ট্রাকচার। থোরাসিক ডাক্টের কাজ হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজ করা। ধরুন দিস ইজ দ্য থোরাসিক ডাক্ট, এইটা ধরুন দিস ইজ দ্য থোরাসিক ডাক্ট, খুব বিডের একটা স্ট্রাকচার থাকে রাইট সাইডে, এরকম করে আছে অনেক বিডিং। এই থোরাসিক ডাক্ট রাইট টু লেফটে যে শিফট করবে, রাইট থেকে লেফটে শিফট করতে করে তার ফাইনাল ডেস্টিনেশন ওপেন করে, এরকম বিডেড থাকে থোরাসিক ডাক্ট। এই থোরাসিক ডাক্ট রাইট টু লেফটে শিফট করে, রাইট সাইড থেকে লেফট সাইডে শিফট করে এট দ্য লেভেল অফ স্টার্নাল অ্যাঙ্গেল লাইন। স্টার্নাল অ্যাঙ্গেল লাইনের নিচ পর্যন্ত এটা থাকে রাইট সাইডে, এই লেভেলে এসে সে লেফটে শিফট করে। সব শেষ কথা, খেয়াল করেন একটা গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার দেখাবো, হুইচ ইজ দ্য প্রাইমারি লিম্ফয়েড অর্গান অফ দ্য বডি। নাম কি এটা বলেন তো? বডির প্রাইমারি লিম্ফয়েড অর্গান দুইটা, একটা হচ্ছে বোন ম্যারো, আরেকটা টি দিয়ে শুরু, দিস ইজ থাইমা। এই থাইমাস গ্ল্যান্ড হাইলি ডেভেলপড ইন দ্য ইনফ্যান্ট পেডিয়াট্রিক এজ গ্রুপ, বাট যত বয়স বাড়ে এটা রিগ্রেস করে, কারণ তখন সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান গুলো ডেভেলপ করে দেয়, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান ডেভেলপ করে দেয়। তাহলে থাইমাস গ্ল্যান্ড কাদের বেশি ডেভেলপড? বাচ্চাদের বেশি ডেভেলপ, চিলড্রেনদের বেশি ডেভেলপ। আফটার পিউবার্টিটা রিগ্রেস করতে শুরু করে, এবং বুড়া বয়সে থাইমাস গ্ল্যান্ড দেখবেন অ্যাট্রোফি হয়ে গেছে, খুঁজেই পাওয়া যাবে না। তাহলে এই থাইমাস গ্ল্যান্ডের লোয়ার এন্ড লাইস এট দ্য লেভেল অফ স্টার্নাল অ্যাঙ্গেল লাইন, কাদের হবে? বুড়াদের না বাচ্চাদের? পরীক্ষায় প্রশ্ন যদি এভাবে আসে, ইন 80 years old man thymus gland lies at the level of sternal angle line, ট্রু না ফলস? ফলস। আবার যদি এটাই বলে একটা 5 বছরের বাচ্চার থাইমাস গ্ল্যান্ড লাইস এট দ্য লেভেল অফ স্টার্নাল অ্যাঙ্গেল লাইন, এটা ট্রু। তাহলে বয়সের সাথে একটা ভ্যারিয়েশন হয়েছে। সো দিস আর দ্য স্ট্রাকচারস লাইস এট দ্য লেভেল অফ স্টার্নাল অ্যাঙ্গেল লাইন। যদি আপনি বোঝেন তাহলে অনেক সহজ, না বুঝলে অনেক কঠিন। আপনাকে যদি ফার্স্টে রেখে প্রশ্ন করতো যে আর্টেরিয়া ডরসালিস পেডিস লাইস এট দ্য লেভেল অফ স্টার্নাল অ্যাঙ্গেল লাইন, তা হয়তো অনেকে ট্রু দাগাই ফেলতেন, কারণ তখন তো জানতেন না কোনটা কোথায় থাকে। বাট এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে রেডিয়াল আর্টারিস লাইস এট দ্য লেভেল অফ স্টার্নাল অ্যাঙ্গেল লাইন, আপনি চোখ বন্ধ করে বলে দেবেন দিস ইজ ফলস, কারণ এখন আপনার একটা রেসিডুয়াল নলেজ তৈরি হয়েছে, হোল বডি অ্যানাটমি সম্পর্কে একটা আইডিয়া তৈরি হয়েছে। এখন অনেক কিছুই আপনি না পড়ে বলে দিতে পারবেন দিস ইজ নট কারেক্ট, এটা বলতে পারবেন। এক্সক্লুশন ক্যাপাবিলিটি এটা আপনার বাড়ছে, কারণ এখন আপনার রেসিডুয়াল নলেজ হয়েছে, অনেক বেশি হয়েছে। তো এখন এই ধরনের জায়গাগুলো আপনি যদি একবার কনসেপশন ক্লিয়ার করে নিতে পারেন, যেটা ফার্স্ট ইয়ারে অনেকবার পড়েছেন, ড্রয়িং করেছেন, লেভেলিং করেছেন, পরীক্ষায় আঁকাইছেন, তারপরে মনে নাই, আর এখন এগুলো একবার রিভাইজ করলে, কনসেপশনটা ক্লিয়ার করে নিলে দেখবেন পড়াগুলো অনেক সহজ হয়ে যাবে। তাহলে এখন আমরা দেখি আমাদের লেকচার শিটে আসেন। আমাদের লেকচার শিটে পেজ নম্বর 6, 6 নম্বর পেজে দেখতে পাবেন স্টার্নাল অ্যাঙ্গেল। এই সিচুয়েশন পড়তে হবে, তাহলে স্টার্নাল অ্যাঙ্গেল সম্পর্কে আমরা এখন জানি। এটা র্যাটপ্ল্যান নামে একটা মেনোমিক্স আছে, দেখেন ইম্পর্টেন্স অফ স্টার্নাল অ্যাঙ্গেল ব্র্যাকেটে অ্যাঙ্গেল অফ লুইস দিয়ে র্যাটপ্ল্যান্ট বলে একটা মেনোমিক্স হয়েছে। এই র্যাটপ্ল্যান্টের অর্থ অনেক কিছু হয়ে যেতে পারে যদি আন্ডারলাইন তথ্য আপনার জানা না থাকে। তাহলে আগে আন্ডারলাইন তথ্য জানতে হবে, কনসেপশন ক্লিয়ার করতে হবে, তারপরে আপনার মেনোমিক্স মনে থাকবে। তাহলে এখন এ মানে কি, এ মানে কি এখন আপনি জানেন, কারণ এ মানে এওটা, এই এওটা মানে কি অ্যাসেন্ডিং এওটা শেষ, আর্টস অফ দ্য এওটা শুরু এবং শেষ, অ্যান্ড ডিসেন্ডিং থোরাসিক এওটা শুরু এট দিস লেভেল। সো এরকম অনেক কথা এখন আপনি বলতে পারবেন। টি মানে থোরাসিক ডাক্ট, রাইট টু লেফটে শিফট করে। টি মানে থাইমাস গ্ল্যান্ড, বিফোর পিউবার্টি এটা থাকবে। এরকম তথ্যগুলো আপনি এখন ইজিলি বলতে পারবেন। তাহলে পেজ নাম্বার 6 এর এই তথ্যটা ইনফিনিটিভ স্টার খুব ভালো করে পড়বেন, মনে রাখবেন। আমরা যদি একটা প্রশ্ন দেখে দেখেন, এটা রেসিডেন্সি পরীক্ষার কোশ্চেন। এট দ্য লেভেল অফ T4-5 ভার্টিব্রাল ইন্টারস্পেস সিটি স্ক্যান শোস দা, কি কি হবে? প্রথমে দেখেন অ্যাজাইগাস আর্টস, বলে না অ্যাজাইগাস ভেন, আর্টস কিন্তু বাইফার্কেশন অফ দ্য ট্রাকিয়া। তারপরে পড়া থাকলে সবগুলো পারা যাবে, পড়া না থাকলে এই প্রশ্নের অ্যান্সার আপনি পারবেন না। এই টপিক্স থেকে আবার প্রশ্ন এসেছিল, সেম টপিক্স থেকে রিপিটেশন হয়েছিল। দেখেন এখানে বলেছে T4 ভার্টিব্রাল বডি, তো ভার্টিব্রাল বডি ট্রু না ফলস? আমরা বলেছিলাম T4-5 ভার্টিব্রাল জাংশন, নট দ্য বডি, সো ইট ইজ ফলস। এই টপিক্স থেকে ডিপ্লোমা পরীক্ষার কোশ্চেন দেখেন T4 ভার্টিব্রাল ইন্টারস্পেস। সো যদি পড়া থাকে পারবেন, পড়া না থাকলে পারবেন না। তাহলে আপনাকে পড়তে হবে, শুধু মুখস্থ করলে হবে না, বুঝে বুঝে পড়তে হবে, কনসেপশন ক্লিয়ার করতে হবে, তাহলেই কেবল পারবেন। তাহলে পেজ নম্বর 6 এর
ইম্পর্টেন্স অফ স্টার অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ লুইস ইনফিনিটিভ স্টার ফর ইউর এক্সাম, খুব ভালো করে পড়বেন, যেভাবে বললাম আত্মস্থ করে রাখবেন। তাহলে আমরা পরের টপিক্সে আসি, এই জায়গাগুলো রিডিং করে নেবেন। নেক্সট টপিক্স পেজ নম্বর 8, 8 নম্বর পেজে আসেন। 8 নম্বর পেজে আছে ফার্স্ট রিড। আমরা ফার্স্ট ইয়ারে টোটাল 12টা রিপস পড়েছিলাম। এর মধ্যে খেয়াল করে দেখেন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ানো হয়েছিল কোনটা? ফার্স্ট রিপকে। কারণ এই ফার্স্ট রিপের সাথে অনেক গুরুত্বপূর্ণ স্ট্রাকচার রিলেশন রয়েছে। তাহলে ফার্স্ট রিপটা আমাদের খুব ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। তাহলে ফার্স্ট রিপ সম্পর্কে আমরা এখন পড়বো। ফার্স্ট রিপ, দিস ইজ ফার্স্ট রিপ। এই ফার্স্ট রিপের পেটের ভিতরে একটা টিউবারকল থাকে, সেটাকে বলা হয় স্কেলেনি টিউবারকল, এবং এর সাথে একটা মাসলের অ্যাটাচমেন্ট রয়েছে, এটার নাম হচ্ছে স্কেলেনি অ্যান্টেরিয়র মাসল। এই হচ্ছে আমাদের ফার্স্ট রিপ। এই ফার্স্ট রিপের উপরে থাকে ক্লাভিকল। এই জন্য যে সকল স্ট্রাকচার ফার্স্ট রিপের সুপিরিয়র সারফেস দিয়ে যায় তারা ক্লাভিকলের নিচ দিয়ে যায়, আর এই কারণেই বলা হয় দে আর সাবক্লাভিয়ান স্ট্রাকচার। পড়ছেন না, সাবক্লাভিয়ান ভেন, সাবক্লাভিয়ান আর্টারি, এরা আসলে কার উপর দিয়ে যায়? ফার্স্ট রিপের উপর দিয়ে যায়। ফার্স্ট রিপ যদি ফ্র্যাকচার হয় তাহলে এই সাবক্লাভিয়ান স্ট্রাকচার ইনজুরি হতে পারে, আবার ক্লাভিকল ফ্র্যাকচার হলেও কিন্তু সাবক্লাভিয়ান স্ট্রাকচার ইনজুরি হতে পারে। তাহলে ফার্স্ট রিপের উপর দিয়ে যারা যায় তারা ক্লাভিকলের নিচ দিয়ে যায়। তাহলে ফার্স্ট রিপের উপর দিয়ে বা ক্লাভিকলের নিচ দিয়ে কি যাচ্ছে? ভেন, আর্টারি, নার্ভ। আপনারা একটা জিনিস পড়ছেন না, ইন্টারকোস্টাল নিউরোভাস্কুলার বান্ডল, ফার্স্ট ইয়ারে পড়েছেন, সেটাকে আমরা মেনোমিক্সে মনে রাখতাম, মনে আছে আপনাদের? ইন্টারকোস্টাল নিউরোভাস্কুলার বান্ডল ভ্যান, VAN, ভ্যান, ভেন, আর্টারি, নার্ভ। এই ভেন, আর্টারি, নার্ভের যে সিকোয়েন্সটা বডির ম্যাক্সিমাম জায়গাতে মেনটেন হয়, যেমন ইন্টারকোস্টাল নিউরোভাস্কুলার বান্ডল। আবার ফার্স্ট রিপের উপরে পাবেন ফিমোরাল ট্রায়াঙ্গলে ফিমোরাল ভেন থাকবে একদম মিডিয়ালি, তারপর ফিমোরাল আর্টারি, তারপর ফিমোরাল নার্ভ, এরকম রিলেশন রয়েছে, ম্যাক্সিমাম জায়গাতে মেনটেন হয়। তাহলে সেই সূত্রের মধ্যে এখন বলেন ফার্স্ট রিপের উপরে প্রথমে সামনের দিকে কি থাকবে? সামনে থাকবে দিস ইজ দ্য সাবক্লাভিয়ান ভেন, সাবক্লাভিয়ান ভেন। তাহলে এখন বলেন ফার্স্ট রিপের পেছনে কে থাকবে? টিউবারকলের পেছনে কে থাকবে? দিস ইজ দ্য সাবক্লাভিয়ান আর্টারি, সাবক্লাভিয়ান আর্টারি। তাহলে এখন সূত্রের মধ্যে 3 নম্বর কি হবে? নার্ভ, সাবক্লাভিয়ান নার্ভ, এই নামে কিছু নাই। তাহলে সাবক্লাভিয়ান নার্ভ যখন নাই তাহলে কি পাবো আমরা? এখানে দেখবো একটা স্ট্রাকচার আছে, দিস ইজ দ্য লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস অথবা T1 নার্ভ রুট। এটার একটা নাম বলা হয় T1 নার্ভ রুট অথবা লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। ব্রাকিয়াল প্লেক্সাস আমরা পড়ছি সার্ভাইকাল 5 থেকে T1 নার্ভ রুট পর্যন্ত ফরমেশন করে। এই যে T1 নার্ভ রুট হচ্ছে এটা। তাহলে ফার্স্ট রিপের সাথে আমরা কি কি রিলেশন পেলাম? সাবক্লাভিয়ান ভেন, আর্টারি এন্ড নার্ভ। আমাদের লেকচার শিটে পেজ নম্বর 8 এ আসেন, 8 নম্বর পেজে। 8 নম্বর পেজে দেখেন ফার্স্ট রিপ। ফার্স্ট রিপের অনেকগুলো পয়েন্ট রয়েছে। 4 নম্বর পয়েন্টে দেখেন লেখা আছে ইন ফ্রন্ট অফ স্কেলেনি টিউবারকল সাবক্লাভিয়ান ভেন, বিহাইন্ড এ সাবক্লাভিয়ান আর্টারি, এবং তারপরে লোয়েস্ট ট্রাঙ্ক দ্যাট ইজ এ T1 নার্ভ রুট অফ ব্রাকিয়াল প্লেক্সাস। এই কথাগুলো ইনফিনিটিভ স্টার সাবক্লাভিয়ান ফার্স্ট রিপের সাথে রিলেশন। এরপরে 8 নম্বর পয়েন্ট আছে, দেখেন 8 নম্বর পয়েন্টে লেখা আছে 1 2 3 4, 4টা পয়েন্ট আছে না? প্রথমটা সিম্প্যাথেটিক চেন, এটা বাদ দিলে বাকি 3টা VAN, ভ্যান। এই কথাগুলো একটু মনে রাখবেন। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলবো আপনাদের সাথে, সেটা দেখেন। যদি এরকম হয়, এখানে যদি একটা ভার্টিব্রা, দিস ইজ সার্ভাইকাল 7 ভার্টিব্রা, সার্ভাইকাল 7 ভার্টিব্রা। এই সার্ভাইকাল 7 ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেসটা নরমালি ছোট থাকে, মানে স্ট্যান্ডার্ড সাইজ থাকে। যদি কোনো কারণে সার্ভাইকাল 7 ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেস অ্যাবনর্মাল ইলংগেশন হয়, অ্যাবনর্মাল ইলংগেশন হয়, সেটাকে বলে সার্ভাইকাল রিপ। তার মানে দিস ওয়ান ইজ দ্য সার্ভাইকাল রিপ, দিস ইজ দ্য অ্যাবনর্মাল ইলংগেশন অফ দ্য সার্ভাইকাল 7 ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেস, অ্যাবনর্মাল ইলংগেশন, সার্ভাইকাল রিপ। এই সার্ভাইকাল রিপ হলে প্রবলেমটা কোথায় দেখেন? দিস ইজ সার্ভাইকাল রিপ। এই সার্ভাইকাল রিপ যদি হয় তাহলে প্রবলেম সাবক্লাভিয়ান ভেনে কম্প্রেশন হচ্ছে না? ভেনে কম্প্রেশন হচ্ছে। সাবক্লাভিয়ান ভেন যদি কম্প্রেশন হয় তাহলে ভেনাস কনজেশন হবে, আপার লিম্বে ভেনাস কনজেশন হবে, মানে ভেনাস ড্রেনেজটা হবে না। সাবক্লাভিয়ান আর্টারি কম্প্রেশন হবে। সাবক্লাভিয়ান আর্টারিতে যদি কম্প্রেশন হয় তাহলে কি ব্লাড সাপ্লাই ভালো হবে?
ডিস্টালি হবে না, তার মানে আপার লিম্বে ইস্কেমিয়া ডেভেলপ করবে, তাহলে কি পেন হবে না? পেন হবে। এবং দেখেন T1 নার্ভ রুট অলসো কম্প্রেসড। নার্ভ কম্প্রেশনের ফলে কি হবে? প্যারাস্থেসিয়া, অ্যানাস্থেসিয়া, অল্টারড সেন্সেশন হবে। ভেন কম্প্রেশনের ফলে ভেনাস কনজেশন, আর্টারি কম্প্রেশনের ফলে ইস্কেমিয়া, নার্ভ কম্প্রেশনের ফলে প্যারাস্থেসিয়া, অ্যানাস্থেসিয়া, অল্টারড সেন্সেশন। দিস নিউরোভাস্কুলার সিন্ড্রোম ইজ কল্ড সার্ভাইকাল রিব সিন্ড্রোম, থোরাসিক আউটলেট অর ইনলেট সিন্ড্রোম। এই কথাগুলো আমাদের লেকচার শিটে পেজ নম্বর 9 এ আছে, 9 নম্বর পেজে। তাহলে আমরা এখন দেখব যে সার্ভাইকাল রিব সম্পর্কে কিছু কথা আমরা এখন দেখব। এই ছবিটা দেখেন, দিস ইজ দ্য ফার্স্ট রিব। ফার্স্ট রিবের স্কেলেনি টিউবারকল এখানে আছে। দিস ইজ স্কেলেনি টিউবারকল, সামনে ভেন, পেছনে আর্টারি এন্ড নেক অফ দ্য ফার্স্ট রিবের কিছু রিলেশন রয়েছে ভেন। এবং এখানে দেখেন, দিস ইজ দ্য সার্ভাইকাল 7 ভার্টিব্রা। দিস ইজ দ্য সার্ভাইকাল 7 ভার্টিব্রা। সার্ভাইকাল 7 ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেসটা অ্যাবনর্মাল ইলংগেশন হচ্ছে। অ্যাবনর্মাল ইলংগেশন হলে তাকে বলা হচ্ছে সার্ভাইকাল রিব। দিস ওয়ান ইজ দ্য সার্ভাইকাল রিব। এই সার্ভাইকাল রিব কম্প্রেশন দিচ্ছে কাকে? নিউরোভাস্কুলার স্ট্রাকচার। এখানে আছে নিউরোভাস্কুলার স্ট্রাকচার। দিস স্ট্রাকচার উইল বি কম্প্রেসড বাই দিস সার্ভাইকাল রিব। এর ফলে ভেন কম্প্রেশনের ফলে ভেনাস কনজেশন, আর্টারি কম্প্রেশনের ফলে ইস্কেমিয়া, নার্ভ কম্প্রেশনের ফলে প্যারাস্থেসিয়া, অ্যানাস্থেসিয়া। সো কিছু নিউরাল সিমটম হবে, কিছু নিউরাল সিমটম এবং কিছু ভাস্কুলার সিমটম। দিস ইজ কল্ড সার্ভাইকাল রিব সিনড্রোম। আমাদের লেকচার শিটে পেজ নম্বর 9 নম্বর পেজে দেখেন সার্ভাইকাল রিব, পুরো প্যারাটা ইম্পর্টেন্ট, খুবই ভালো করে পড়বেন। 2 নম্বর লাইনে আছে দেখেন ট্রান্সভার্স প্রসেস অফ সার্ভাইকাল 7 ভার্টিব্রা। দ্বিতীয় প্যারায় আছে দ্য লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস ইজ মেইনলি কম্প্রেসড। এই কথাগুলো সিঙ্গেল বেস্ট কোশ্চেন্স এর জন্য বেশি ইম্পর্টেন্ট। লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস ইজ মেইনলি কম্প্রেসড, মেইনলি T1 নার্ভ রুট কম্প্রেশন হয়। এই কথাগুলো এসবি এর জন্য ইম্পর্টেন্ট। নিচের দিকে দেখেন সিমটমস আর লেস ইন কেস অফ কমপ্লিট রিব। রিব যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সিমটম কম হয়, রিব যদি ইনকমপ্লিট হয় তাহলে সিমটম বেশি হয়। তারপরে আরেক কিছু কথা আছে, এই টপিকসটা ভালো করে পড়বেন ফর এক্সাম। এসবি এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এরপরে আসেন পেজ নম্বর 12, 12 নম্বর পেজ। 12 নম্বর পেজে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাবক্লাভিয়ান আর্টারি। এটা আমাদের বুঝতে হবে এবং ভালোভাবে বুঝতে হবে। এখানে একটা জিনিস পরীক্ষায় বারবার আসে, সাবক্লাভিয়ান আর্টারির ব্রাঞ্চগুলো। সাবক্লাভিয়ান আর্টারি থেকে টোটাল 5টা ব্রাঞ্চ বের হয় এবং এখানে অনেকে ভুল করে ফেলে, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমরা বলেছিলাম দিস ইজ দ্য ফার্স্ট রিব। এই ফার্স্ট রিবের পেটের মধ্যে টিউবারকল, দিস ইজ স্কেলেনি অ্যান্টেরিয়র মাসল। এবং যদি আমরা এখন দেখি সাবক্লাভিয়ান আর্টারি, দিস ওয়ান ইজ দ্য সাবক্লাভিয়ান আর্টারি। দিস ওয়ান ইজ দ্য সাবক্লাভিয়ান আর্টারি। যদি আরো সহজ করে আপনাদের বলি, এই সাবক্লাভিয়ান আর্টারির এক্সটেনশন কতটুকু? দেখেন, এর অরিজিন থেকে আউটার বর্ডার অফ দ্য ফার্স্ট রিব পর্যন্ত সাবক্লাভিয়ান আর্টারি এক্সটেনশন। তারপরে অংশটাকে বলা হয় এক্সিলারি আর্টারি। তাহলে সাবক্লাভিয়ান আর্টারি কতটুকু পর্যন্ত? ফ্রম ইটস অরিজিন টু আউটার বর্ডার অফ দ্য ফার্স্ট রিব। তারপরে অংশ এক্সিলারি আর্টারি। তার মানে এই অংশটা হচ্ছে এক্সিলারি আর্টারি। পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট এই সাবক্লাভিয়ান আর্টারি যতটুকু ততটুকু। এই সাবক্লাভিয়ান আর্টারি স্কেলেনি অ্যান্টেরোমাসলের নিচ দিয়ে যায়, যার ফলে সাবক্লাভিয়ান আর্টারি 3টা পার্টে বিভক্ত হচ্ছে। স্কেলেনি অ্যান্টেরোমাসলের আগ পর্যন্ত অংশটাকে বলা হয় ফার্স্ট পার্ট। মাসলের বিহাইন্ডে বা আন্টার সার্ফেসে যে অংশটা সেটাকে বলা হয় সেকেন্ড পার্ট। তারপরে অংশটুকুকে বলা হচ্ছে থার্ড পার্ট। তারপরে সাবক্লাভিয়ান আর্টারি হ্যাজ 3 পার্টস। স্কেলেনি অ্যান্টেরোমাসল আগ পর্যন্ত ফার্স্ট পার্ট, আন্ডার সার্ফেসের সেকেন্ড পার্ট, তারপর অংশটা থার্ড পার্ট। এই 3টা পার্ট থেকে টোটাল 5টা ব্রাঞ্চ বের হয়। এই 5টা ব্রাঞ্চকে আমরা একটা মেনোমিক্সে মনে রাখতে পারি। ফার্স্টে আমরা একটা শব্দ পড়েছিলাম, মনে করে দেখেন। সেই শব্দটা হচ্ছে ভিটামিনকে আমরা খুব সংক্ষেপে লিখতাম কি দিয়ে, মনে আছে আপনাদের? ভিআইটি, শর্ট হ্যান্ড ভিটামিন, ভিআইটি। এই ভিআইটি মানে ফার্স্ট পার্টের 3টা ব্রাঞ্চ, তার সাথে একটা শব্দ যুক্ত করে দেন, সিডি ডিভিডি পড়ছেন না? এই সি আর ডি এগুলো হচ্ছে সেকেন্ড পার্ট এবং থার্ড পার্টের ব্রাঞ্চ। তাহলে ভিআইটি সিডি মানে টোটাল 5টা ব্রাঞ্চ। ভিআইটি মানে ফার্স্ট পার্টের কি কি ব্রাঞ্চ দেখেন? ভিতে ভার্টিব্রাল আর্টারি, দিস ওয়ান ইজ দ্য ভার্টিব্রাল আর্টারি। আইতে ইন্টারনাল থোরাসিক অর মেমারি আর্টারি, যা ব্রেস্টকে ব্লাড সাপ্লাই দিতে যাচ্ছে, নামই হয়েছে ইন্টারনাল মেমারি আর্টারি।
আর টি তে থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক, টি মানে থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক। তাহলে ফার্স্ট পার্টের ব্রাঞ্চ তিনটা, ভার্টিব্রাল আর্টারি, ইন্টারনাল থোরাসিক অর মেমোরি আর্টারি, এবং টি মানে থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক। দেখেন থাইরো সার্ভাইকাল নামটা শুনেই বোঝা যায়, থাইরো মানে থাইরয়েড, সার্ভাইকাল মানে সার্ভাইকাল রিজন। তার মানে এই থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক থেকে একটা ব্রাঞ্চ বের হয়, দিস ইজ দ্য inferior thyroid artery who is giving maximum blood supply to the thyroid gland by inferior thyroid artery. তাহলে থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক মানে ছোটখাটো কিছু না, অনেক বড় জায়গায় সাপ্লাই দেয়, থাইরয়েড গ্ল্যান্ডের মেইন ব্লাড সাপ্লাই দেয়। এবং শুধু তাই না, আমরা জানি থাইরয়েড গ্ল্যান্ডের যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড গুলো থাকে পেছনে লেগে থাকে, এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ব্লাড সাপ্লাই দেয় এই ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক। তাহলে আমরা জানলাম ফার্স্ট পার্টের ব্রাঞ্চ তিনটা, ভার্টিব্রাল আর্টারি, ইন্টারনাল মেমোরি আর্টারি অর থোরাসিক আর্টারি, এবং থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক। এর মধ্যে ইন্টারনাল মেমোরি আর্টারি গিভিং ব্লাড সাপ্লাই টু দ্য ব্রেস্ট, আর থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক থেকে ব্লাড সাপ্লাই হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এখন আসেন সেকেন্ড পার্টের ব্রাঞ্চ। তাহলে সেকেন্ড পার্টের ব্রাঞ্চ কি কি আমরা দেখব। সেকেন্ড পার্টের যে ব্রাঞ্চ সি শব্দ দিয়ে যুক্ত, দিস ইজ দ্য কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক, সি। এবং থার্ড পার্টের ব্রাঞ্চ ডি, ডি মানে ডরসাল স্ক্যাপুলার আর্টারি, ডি। তাহলে আমি যদি আরো সংক্ষেপে আবারও বলি, ফার্স্ট পার্টের ব্রাঞ্চ তিনটা, ভার্টিব্রাল আর্টারি, ইন্টারনাল মেমোরি আর্টারি, থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক, শেষ। সেকেন্ড পার্টের ব্রাঞ্চ সি মানে কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক, এন্ড ডি মানে ডরসাল স্ক্যাপুলার আর্টারি। দিস আর দ্য 5 ব্রাঞ্চেস অফ সাবক্লেভিয়ান আর্টারি। দেখেন, দিস ইজ দ্য সাবক্লেভিয়ান আর্টারি having 3 parts. First part a branch B মানে vertebral artery, I মানে internal memory or thoracic artery, and T মানে thyrocervical trunk. Second part a branch C মানে costocervical trunk, and D মানে dorsal scapular artery. These are the 5 branches of subclavian artery. একটা লিস্ট আছে আমাদের লেকচার শিটে পেজ নম্বর 12 নম্বর পেজে সাবক্লেভিয়ান আর্টারি সবকিছু পড়তে হবে, একটা টেবিল আছে, টেবিলটা পড়বেন। এখন একটা প্রশ্ন দেখেন, এটা একটা পরীক্ষার কোশ্চেন। এই প্রশ্নে অ্যান্সার পারবেন এরকম কেউ আছেন এই মুহূর্তে? নো ওয়ান। আমি জানি সবাই পারবে, কিন্তু এই প্রশ্নটা পরীক্ষার হলে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করেছিল উত্তর, কনফিডেন্টলি ভুল করেছিল। কি করছে জানেন? ব্রাঞ্চেস অফ ফার্স্ট পার্ট অফ সাবক্লেভিয়ান আর্টারি সবাই সবগুলো ট্রু দাগাইছে, কারণ সেদিন অনেকের চোখে পড়ে নাই এই যে ফার্স্ট পার্ট শব্দটুকু পড়ে নাই। তারা সবাই কি মনে করছে? সবাই পড়ছে এরকম ব্রাঞ্চেস অফ সাবক্লেভিয়ান আর্টারি, তার মানে সবগুলো ট্রু। আর যখনই দেখবে ব্রাঞ্চেস অফ ফার্স্ট পার্ট অফ সাবক্লেভিয়ান আর্টারি, তখন কারেক্ট অ্যান্সার কমে যাবে, কারণ সাবক্লেভিয়ান আর্টারি ফার্স্ট পার্ট অফ ব্রাঞ্চ তিনটা। তাহলে পরীক্ষার হলে প্রচন্ড স্ট্রেস থাকে, স্ট্রেসের কারণে অনেক সহজ জিনিস আমরা ভুল করে ফেলি। স্ট্রেসফুল কন্ডিশনে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়, আর সিম্প্যাথেটিক নার্ভ পিপিলের উপরে কি কাজ করে বলেন তো? পিপিল ডাইলেটেশন করে। পিপিল যদি ডাইলেটেশন হয়, চোখ যদি ছানা বড়া হয়ে যায়, তাহলে অ্যাকোমোডেশন ভালো হয় না খারাপ হয়? অ্যাকোমোডেশন খারাপ হয়, তখন চোখে ভালো দেখা যায় না, সরিষার ফুল দেখে। পরীক্ষার হলে অনেকে সরিষার ফুল দেখে, ভালো দেখে না, তখন চোখে পড়ে না নিচের কোনটি সঠিক নয়। এই 9টুকু চোখে পড়ে নাই বলে জীবনে কত নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর ভুল করেছেন। সঠিক নয়, 9টুকু চোখে পড়ে না দিয়ে সব উল্টাই গেছে। তাহলে ব্রাঞ্চেস অফ ফার্স্ট পার্টটুকু চোখে পড়ে নাই বলে প্রশ্নের উত্তর কনফিডেন্টলি ভুল করে আসবেন। এই জন্যে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। খুব ভালো প্রস্তুতি মানেই পরীক্ষায় ভালো হবে এমনটি নয়, ভালো প্রস্তুতির সাথে মাথা ঠান্ডা রাখতে পারলে পরীক্ষা অনেক ভালো হয়। এই মাথা ঠান্ডা রাখার অনেক কৌশল আছে, দিনে দিনে বলবো, এগুলো খেয়াল করবেন। তাহলে ব্রাঞ্চেস অফ ফার্স্ট পার্ট অফ সাবক্লেভিয়ান আর্টারি এখন আপনারা পারবেন। এটা ছিল একটা ডিপ্লোমা পরীক্ষার কোশ্চেন, ফার্স্ট পার্ট অফ সাবক্লেভিয়ান আর্টারি। তো আমাদের এইভাবে পড়তে হবে। তাহলে এখন আসেন পেজ নম্বর 12, আমরা বলেছি পুরোটা ইম্পর্টেন্ট। পেজ নম্বর 13 আসেন, 13 নম্বর পেজে ইন্টারকোস্টাল মাসল। আমরা জানি 3 ধরনের মাসল রয়েছে, এক্সটার্নাল, ইন্টারনাল এবং ইন্টিমাস। এই মাসলগুলোর নাম পড়বেন, তাদের অ্যাকশনস পড়বেন, অরিজিন, ইনসারশন গুলো একটু পড়ে নেবেন। যেটা খুবই ইম্পর্টেন্ট, দ্বিতীয় টেবিলটা মাসলস অ্যাক্টিং ডিউরিং ডিফারেন্ট টাইপস অফ রেসপিরেশন। কোয়াইট রেসপিরেশনে কোন কোন মাসল কাজ করে, ডিপ রেসপিরেশনে কারা কাজ করে, ফোর্সড রেসপিরেশনে, এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে। এরপরে পৃষ্ঠায় আসেন, পরের পৃষ্ঠায় দেখবেন ক্লিনিক্যাল কোরিলেশন, একটু পড়ে নেবেন। ইন্টারকোস্টাল স্পেস পড়বেন, ইন্টারকোস্টাল স্পেসে টিপিক্যাল, অ্যাটিপিক্যাল, এগুলো আমরা সবাই জানি, আরেকবার দেখে নেবেন। পেজ নম্বর 15 আসেন, ইন্টারকোস্টাল নার্ভ, এগুলো একটু পড়ে নেবেন।
পেজ নম্বর 16 আসেন, ক্লিনিক্যাল কোরিলেশন। এই ক্লিনিক্যাল কোরিলেশন গুলো সিঙ্গেল বেসড কোশ্চেন্স এর জন্য ইম্পর্টেন্ট, একটু ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, এই কারণে একটু পড়বেন। এখন দেখেন যে আমাদের তিনটা মাসলের কথা বলেছিলাম, এক্সটার্নাল, ইন্টারনাল, ইন্টিমাস। দিস ইজ এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল, এটা ইন্টারনাল এবং এটা ইন্টিমাস, তিনটা লেভেল দেখছেন। আমাদের নিউরোভাস্কুলার বান্ডল ভ্যান, এই ভ্যান থাকে ইনার টু লেয়ারের মধ্যে, এই জায়গাতে VAN ভ্যান। তাহলে নিউরোভাস্কুলার বান্ডলটা এখানে কিন্তু থাকে না, থাকে হচ্ছে ইনার টু লেয়ারের মধ্যে। সৃষ্টিকর্তা এখানে প্রোটেকশন দিয়ে রাখছেন, ইনার লেয়ারের মধ্যে রেখেছেন। দেখেন দিস ইজ দ্য লেভেল অফ ভ্যান। তাহলে ইন্টারকোস্টাল, দেখেন ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল এবং ট্রান্সভার্সিস থোরাসিস বা ইন্টিমাস, এই মাসলের লেয়ারের ভিতরে থাকে আমাদের নিউরোভাস্কুলার বান্ডল। এরপরে আসেন পেজ নম্বর 17 নম্বর পেজে দেখেন ব্লাড সাপ্লাই অফ থোরাসিক ওয়াল। ব্লাড সাপ্লাই অফ থোরাসিক ওয়াল, এই থোরাসিক ওয়ালের ব্লাড সাপ্লাইয়ের মধ্যে দেখেন পোস্ট ইন্টারকস্টাল আর্টারি, অ্যান্টো ইন্টারকস্টাল আর্টারি, শুধু নামগুলো পড়বেন, এতটুকু জানলেই হবে, খুব ডিটেলস দরকার নাই। এরপরে আসেন যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 18 নম্বর পেজে আছে অ্যাজাইগাস ভেনাস সিস্টেম। অ্যাজাইগাস ভেনাস সিস্টেম, এটা গুরুত্বপূর্ণ, এটা আপনাকে বুঝতে হবে, পরীক্ষার মতো করে পড়তে হবে। আচ্ছা, অ্যাজাইগাস ভেন কয়টা বলেন তো? অ্যাজাইগাস ভেন কয়টা? অ্যাজাইগাস ভেন এ জাইগোস, এ জাইগোস মানে আনপেয়ার্ড, মানে অ্যাজাইগাস ভেন একটা। অ্যাজাইগাস ভেন বেসিক্যালি পোস্টেরিয়র চেস্ট ওয়াল থেকে ভেনাস ড্রেনেজ করে। তার মানে পোস্টেরিয়র চেস্ট ওয়ালে ভেন কয়টা? আমরা জানি ইন্টারকোস্টাল স্পেস হচ্ছে 11টা, তাহলে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন হচ্ছে 11টা অন ইচ সাইড। তার মানে দুই পাশে টোটাল 22টা 11 পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন থাকে। কিন্তু যেহেতু অ্যাজাইগাস ভেন থাকে একটা, তাহলে 22টা ভেন তো এক সাইডে আসবে না। আমরা জানি ডেভেলপমেন্টালি যদি চিন্তা করেন, ভেনাস সিস্টেম ডেভেলপড ইন দ্য রাইট সাইড অফ দ্য বডি, যেমন সুপিরিয়র ভেনা কাভা, ইনফ্রা ভেনা কাভা সব রাইট সাইডে থাকে। আবার আর্টেরিয়াল সিস্টেম ডেভেলপড ইন দ্য লেফট সাইড অফ দ্য বডি, যেমন আর্চ অফ দ্য আয়োটা, ডিসেন্ডিং থোরাসিক আয়োটা, এগুলো সব লেফট সাইডে থাকে। তাহলে অ্যাজাইগাস ভেন ইজ এ ভেন, এটা ডেভেলপড ইন দ্য রাইট সাইড। কিন্তু ডেভেলপমেন্টালি যদি চিন্তা করেন, অ্যাজাইগাস ভেন আসলে দুইটাই ছিল, কারণ ইন্টারকোস্টাল ভেন রাইটেও আছে, লেফটেও আছে। তাহলে লেফট সাইডের অ্যাজাইগাস ভেন কি হলো সেটা আমাদের এখন বুঝতে হবে। এখন দেখেন দিস ইজ সুপিরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। অ্যাজাইগাস ভেন যদি একটু ডিফারেন্ট কালার দিয়ে আপনাদেরকে দেখায়, এইটা হচ্ছে আমাদের অ্যাজাইগাস ভেন, যেটা ওপেন করে কোথায়? সুপিরিয়র ভেনা কাভায়। আমরা পড়েছিলাম ক্লাসের শুরুতে অ্যাজাইগাস ভেন ওপেন ইনটু সুপিরিয়র ভেনা কাভা এট দ্য লেভেল অফ স্টার্নাল অ্যাঙ্গেল লাইন। তাহলে এটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল লাইন, যেখানে সুপিরিয়র ভেনা কাভা ওপেন করে। ধরে নেন সিমিলার টাইপের অ্যাজাইগাস ভেন লেফট সাইডেও ছিল ডেভেলপমেন্টালি, কিন্তুটা কোথায়? লেফট সাইডে তো হার্ট এসে জায়গা দখল করে, এখানে এসে হার্ট বসলো, এই যে এখানে হার্ট বসলো, আর্চ অফ দ্য আয়োটা, ডিসেন্ডিং থোরাসিক আয়োটা লেফট সাইডে আসলো, তখন লেফট সাইডের অ্যাজাইগাস ভেন অবলিটারেটেড হয়ে গেল, হয়ে তাদের ধ্বংস অবশেষ থাকে। সেই ধ্বংস অবশেষগুলো কেমন দেখেন, কিছু অংশ এখানে এসে চলে গেল, এগুলোকে বলা হয় হেমি অ্যাজাইগাস ভেন, হেমি অ্যাজাইগাস ভেন। তার মানে এই অংশটাকে বলা হচ্ছে হেমি অ্যাজাইগাস ভেন, উপরের অংশটাকে বলা হচ্ছে অ্যাক্সেসরি হেমি অ্যাজাইগাস ভেন। তার মানে এরা কমপ্লিট অ্যাজাইগাস ভেন না, অবলিটারেটেড পোর্শন অফ দ্য অ্যাজাইগাস ভেন ইন দ্য লেফট সাইড, যেটা হেমি অ্যাজাইগাস ভেন হিসেবে আবির্ভূত হলো। তাহলে অ্যাজাইগাস ভেন বেসিক্যালি দুইটা, ডেভেলপমেন্টালি দুইটা, কিন্তু লেফট সাইডে আর্টারিয়াল সিস্টেম ডেভেলপ করার ফলে লেফট সাইডে অ্যাজাইগাস ভেন অবলিটারেটেড হয়ে যায়, কিছু অংশ থাকে যারা হেমি অ্যাজাইগাস ভেন নামে নামকরণ করা হয়েছে। তাহলে এখন আমরা যদি ভেনাস ড্রেনেজের কথা চিন্তা করি, দেখেন ফার্স্ট পোস্ট ইন্টারকোস্টাল ভেন থাকে অনেক উপরে, সে সরাসরি চলে যায় ব্রাকিওসেফালিক ভেনে, কারণ অ্যাজাইগাস ভেন ওপেন করে কোন লেভেলে? T4-5 ভার্টিব্রাল লেভেলে। আর ফার্স্ট পোস্ট ইন্টারকোস্টাল ভেন থাকে প্রায় নেকের কাছে, এত নিচে সে নামতে পারে না, সে ব্রাকিওসেফালিক ভেন ওপেন করে। সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই তিনজন একসাথে যুক্ত হয়ে নাম করে সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন। এই সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন এসে দেখে যে অ্যাজাইগাস ভেন খুব সুন্দর আছে রাইট সাইডে, সে সরাসরি চলে আসে অ্যাজাইগাস ভেন এসে ওপেন করে। তারপরে 5, 6, 7, 8, 9, 10, 11 নম্বর পর্যন্ত বাকি সবগুলো ড্রেন করে অ্যাজাইগাস ভেনে ইন দ্য রাইট সাইড, বাট দের ইজ ডিফারেন্ট ইন দ্য লেফট সাইড। কি ডিফারেন্স দেখেন,
ফার্স্ট পোস্ট ইন্টারকোস্টাল ভেন লেফট সাইডে ওপেন করে ব্রাকিওসেফালিক ভেনে, কোনো সমস্যা নেই, রাইটের মতো। সেকেন্ড, থার্ড, ফোর্থ তিনজন একসাথে যুক্ত হয়ে তৈরি করে লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন। দিস ইজ দ্য লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন। কিন্তু এই লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন এখানে আসার পরে দেখে কোনো অ্যাজাগাস ভেন নাই, ডেভেলপড কোনো অ্যাজাগাস ভেন নাই, সে তখন ওপেন ইনটু দ্য লেফট ব্রাকিওসেফালিক ভেন। দেখেন রাইট এবং লেফটের সাথে ডিফারেন্সটা কোথায়? রাইট সাইড অ্যাজাগাস ভেন ডেভেলপড, so superior intercostal vein drain into the right azygous vein, left side azygous vein not developed। এই জন্য লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন যে তিনটা ভেনের কম্বিনেশন, সে চলে গেল ব্রাকিওসেফালিক ভেনে। এরপর দেখেন 5, 6, 7, 8 নম্বর পর্যন্ত এরা ড্রেন করে অ্যাক্সেসরি হেমিঅ্যাজাগাস ভেনে। 9, 10, 11 এরা ড্রেন করে হেমিঅ্যাজাগাস ভেন। রাইট সাইডে প্রথম ভেনটা বাদ দিয়ে 2 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত সবগুলো ভেন ড্রেন করে অ্যাজাগাস ভেনে। লেফট সাইডে টুকরা টুকরা হয়ে যায়। প্রথম 4টা ভেন ড্রেন করে ব্রাকিওসেফালিক ভেনে, পরের 4টা ভেন ড্রেন করে অ্যাক্সেসরি হেমিঅ্যাজাগাস ভেনে, লাস্টের 3টা ভেন ড্রেন করে হেমিঅ্যাজাগাস ভেনে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন রাইট এন্ড লেফট সাইড ইন দ্য ড্রেনেজ অফ অ্যাজাগাস ভেনাস সিস্টেম। এখন আমরা দেখব দিস ইজ দ্য অ্যাজাগাস ভেন। দেখেন এটা হচ্ছে আমাদের সেই অ্যাজাগাস ভেন যেটা আমরা বলছিলাম সুপিরিয়র ভেনা কাভাতে ওপেন করছে। রাইট এবং লেফটের ক্ষেত্রে যদি আমরা দেখি, রাইট সাইডে ফার্স্ট পোস্ট ইন্টারকোস্টাল ভেন ড্রেনিং ইনটু দ্য ব্রাকিওসেফালিক ভেন, লেফট সাইডেও সিমিলার ঘটনা। রাইট সাইডে এই তিনটা মিলে তৈরি করে রাইট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন ড্রেনিং ইনটু অ্যাজাগাস ভেন, লেফট সাইডে তিনটা মিলে তৈরি করে লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন দ্যাট ড্রেন ইনটু দ্য ব্রাকিওসেফালিক ভেন। পরবর্তী 11 নম্বর পর্যন্ত রাইট সাইড অ্যাজাগাস ভেনে আসে, লেফট সাইডে 8 নম্বর পর্যন্ত অ্যাক্সেসরি হেমিঅ্যাজাগাস ভেনে আসে। তারপরে 9, 10, 11 এরা চলে যায়, 9, 10, 11 এরা চলে আসে হেমিঅ্যাজাগাস ভেনে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন রাইট এন্ড লেফট সাইডের অ্যাজাগাস ভেনাস সিস্টেমের ডেভেলপমেন্টাল মানে ড্রেনেজ সিস্টেম। এরকম একটা টেবিল আছে আমাদের লেকচার শিটে পেজ নম্বর 19 নম্বর পেজের এই টেবিলটা ইনফিনিটিভ স্টার। 19 নম্বর পেজের এই টেবিলটাই ইনফিনিটিভ স্টার। রাইট সাইডে কারা কারা কিভাবে ড্রেন করে, লেফট সাইডে কারা কিভাবে ড্রেন করে। তার নিচেই আছে দেখেন ক্লিনিক্যাল কোরিলেশন বলে একটা জায়গা আছে। সুপিরিয়র ভেনা কাভা যদি অবস্ট্রাকশন হয় তাহলে বাইপাস চ্যানেল হিসেবে কাজ করবে কে? এই অ্যাজাগাস ভেনাস সিস্টেম। এর বাইরেও আমাদের যে কথাগুলো পড়তে হবে পেজ নম্বর 18তে আসেন। 18 নম্বর পেজে দেখেন অ্যাজাগাস ভেনের ফরমেশন, কোর্স, টার্মিনেশন, ইনফিনিটিভ স্টার। অ্যাজাগাস ভেন খুবই গুরুত্বপূর্ণ টপিকস। কিছু বিচ্ছিন্ন টপিকস রয়েছে হার্ট, লাংস, ব্রেস্টের বাইরে, তাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে অ্যাজাগাস ভেন। কোর্স, ফরমেশন, টার্মিনেশন পড়বেন, রিলেশন গুলো একটু পড়বেন। পেজ নম্বর 19 ট্রিবিউটারিজ আছে, পড়ে নেবেন। টেবিলটা ইনফিনিটিভ স্টার, ক্লিনিক্যাল কোরিলেশন ইনফিনিটিভ স্টার। নিচের দিকে আরো কিছু কথা আছে, একটু পড়বেন। পরের পৃষ্ঠে আসেন পেজ নম্বর 20 নম্বর পেজে দেখবেন বেশ কিছু সিঙ্গেল বেস্ট ইনফরমেশন টাইপের কথা আছে ব্রেন স্টর্মিং এর মধ্যে। এই কথাগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, স্পেশালি ফর সিঙ্গেল বেস্ট কোশ্চেন্স। খুব ভালো করে পড়বেন। এইটা রেসিডেন্সি পরীক্ষার কোশ্চেন্স। পড়া থাকলে পারা যাবে, পড়া না থাকলে পারা যাবে না। এরপর টপিকসে আসেন পেজ নম্বর 21, দ্য ডায়াফ্রাম। ডায়াফ্রাম সম্পর্কে আমাদের খুব ভালো করে পড়তে হবে, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস। 21 নম্বর পেজে দেখেন ডায়াফ্রামের অরিজিন আছে, এগুলো একটু পড়ে নেবেন। 22 নম্বর পেজে কিছু কথা আছে, একটু রিডিং করবেন। যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট পেজ নম্বর 23। 23 নম্বর পেজে দেখেন মেজর ওপেনিং 1, 2, 3, ভেনা কাভাল ওপেনিং T8 লেভেলে, ইসোফেজাল ওপেনিং T10 লেভেলে, অ্যাওরটিক ওপেনিং T12 লেভেলে। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্টস অফ স্পেশাল ইন্টারেস্ট বলে যেগুলো কথা রয়েছে, এগুলো স্পেশালি ইন্টারেস্টিং এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভালো করে পড়বেন। একটা টেবিল আছে, এই টেবিলটা ইনফিনিটিভ স্টার। ইনফিনিটিভ স্টার যদি বলেন এই বইটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেবিল কোনটা, তাহলে এইটা। রেসিডেন্সি পরীক্ষা এখান থেকে ফ্রিকুয়েন্টলি প্রশ্ন আসে, খুব ভালো করে পড়তে হবে টেবিলটা। এই টেবিলটা আমি আপনাদের সাথে ডিসকাস করব। মাইনর ওপেনিং গুলো পড়ে নেবেন। পরের পৃষ্ঠে আসেন পেজ নম্বর 24 এ দেখেন 24 নম্বর পেজে নার্ভ সাপ্লাই, আর্টেরিয়াল সাপ্লাই এগুলো একটু পড়বেন। অ্যাকশনস অফ ডায়াফ্রাম বলে একটা প্যারা রয়েছে। ডায়াফ্রামের অ্যাকশন কি কি? ইনফিনিটিভ স্টার স্পেশালি 1, 2, 5, 1, 2, 5। এই 1, 2, 5 পয়েন্টগুলো সিঙ্গেল বেস্ট কোশ্চেন্স এর জন্য ইনফিনিটিভ স্টার। তারপর দেখেন ক্লিনিক্যাল কোরিলেশন আছে, এগুলো একটু রিডিং পড়বেন। 25 নম্বর পেজে দেখেন ডেভেলপমেন্ট অফ দ্য ডায়াফ্রাম।
ডেভেলপমেন্ট অফ দ্য ডায়াফ্রাম ডিটেলস পড়ার দরকার নাই, শুধু সোর্স অফ দ্য ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্টাল কম্পোনেন্ট গুলো পড়বেন। তাহলে পেজ নম্বর 25 ইম্পর্টেন্ট। এরপরে আসেন পেজ নম্বর 26 নম্বর পেজে দেখবেন ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, এই হার্নিয়ার মধ্যে সব ডিটেলস পড়তে হবে না। কনজেনিটাল একোয়ার্ড, এর মধ্যে কনজেনিটালের মধ্যে 1 নম্বর পয়েন্টে দেখেন দ্য কমনেস্ট টাইপ কোনটা, পোস্টেরোল্যাটারাল হার্নিয়া, ইট ইজ দ্য কমনেস্ট টাইপ, এটা ভালো করে পড়বেন। তারপর দেখেন কোন সাইডে হয়, এটা লেফট সাইডে, ওখানকার লাস্ট লাইন হচ্ছে পোস্টেরোল্যাটারাল হার্নিয়া হয় লেফট সাইডে। 2 নম্বর পয়েন্ট আছে রেট্রোস্টার্নাল হার্নিয়া, এটা হয় রাইট সাইডে, ফোরামেন অফ মরগ্যাগনি, এই কথাগুলো মনে রাখতে হবে। পরে পৃষ্ঠায় আসেন 27 নম্বর পেজে অ্যাকোয়ার্ড হার্নিয়া, দুটো টাইপ রয়েছে, এর মধ্যে হাইটাল অর স্লাইডিং হার্নিয়া। 2 নম্বর পয়েন্ট, ইট ইজ দ্য কমনেস্ট অফ অল ইন্টারনাল হার্নিয়া। এই প্যারাটা পড়ে নেবেন, ব্রেন স্টর্মিং করবেন। এখন আসেন মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমি ডিসকাস করতে চেয়েছিলাম, পেজ নম্বর 23। 23 নম্বর পেজে আসেন। 23 নম্বর পেজের এই টেবিলে যদি আমরা দেখি, দেখেন T8 লেভেলে তাহলে কোনটা, ভেনা কাভাল ওপেনিং, এসোফেজাল ওপেনিং T10 লেভেলে, অ্যাওটিক ওপেনিং T12 লেভেলে। এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। এইরকম একটা টেবিল আছে, টেবিলটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার আগে আমি একটু ডিসকাস করে আপনাদের সাথে এগুলো মনে রাখবেন কিভাবে, যদি খেয়াল করেন আমার সাথে দেখেন। দিস ইজ স্টারনাম, দিস ইজ দ্য ভার্টিব্রা, thoracic wall, খেয়াল করে দেখেন। দিস ইজ দ্য thoracic cage, যার বাউন্ডারি সামনে স্টারনাম, পিছনে ভার্টিব্রাল কলাম, দুই দিকে রিবস, দ্যাট ইজ দ্য thoracic wall। এটি হচ্ছে ভার্টিব্রাল মানে আমাদের thoracic cage এর বাউন্ডারি। এখন খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করেন, ডায়াফ্রাম এর মাসলগুলো অরিজিন কোথায় থেকে, স্টারনাম থেকে অরিজিন নেয়, thoracic wall এর রিবস থেকে অরিজিন নিচ্ছে, আবার এদিকে কোথায় থেকে, ভার্টিব্রাল কলাম থেকে অরিজিন নিচ্ছে। এবং এর ইনসারশন দেয় কোথায়, ডায়াফ্রামের মাসলগুলোর ইনসারশন হয় সেন্ট্রাল টেন্ডিনাস পার্টে, সেন্ট্রাল টেন্ডিনাস পার্টে। সবসময় মনে রাখবেন মাসল অরিজিন হয় এবং ইনসারশন দেয় টেন্ডন হিসেবে, অরিজিনের পরে ইনসারশন দেয় টেন্ডন হিসেবে। দেখেন অরিজিন হলো পেরিফেরি থেকে, তারপরে ইনসারশন দিচ্ছে সেন্ট্রাল টেন্ডিনাস পার্টে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, মনে রাখবেন। এই হচ্ছে ডায়াফ্রামের মাসলগুলো ইনসারশন। মাসল যখন কন্ট্রাকশন করে কোন দিকে টান দেয়, অরিজিনের দিকে নাকি ইনসারশনের দিকে, বলেন তো? মাসল যখন কন্ট্রাকশন করে কোন দিকে পুল করে? অলওয়েজ মনে রাখবেন মাসল যখন কন্ট্রাকশন করে সবসময় তার অরিজিনের দিকে পুল করে, টান দেয় কোন দিকে, অরিজিনের দিকে। যেমন আমরা খাওয়ার সময় দেখেন হাতটা ঘুরায় একদম মুখের মধ্যে নিয়ে আসি ভাবে, এই জন্য আমরা খেতে পারি। কেন খেতে পারি? কারণ সবগুলো মাসল তার অরিজিনের দিকে টান দিচ্ছে বলে খাবারটা মুখের কাছে আসছে, না হলে বাইরে এরকম করে চলে যেত। তাহলে মাসল যখন কন্ট্রাকশন করে পুল করে তার অরিজিনের দিকে। তাহলে ডায়াফ্রামের মাসলগুলো সবার অরিজিন তো পেরিফেরি থেকে। তাহলে ইনস্পিরেশনের সময় ডায়াফ্রামের মাসল যখন কন্ট্রাকশন করবে, ডায়াফ্রামের মাসল যখন কন্ট্রাকশন করবে তখন এই মাসলগুলোকে তো পুল করবে কোন দিকে, এই যে পেরিফেরির দিকে টান দিবে, বাইরের দিকে টান দিবে। এন্ড বাইরের দিকে যদি টেনে ধরে তাহলে সেন্ট্রাল টেন্ডিনাস পার্টটা কি হবে, সেন্ট্রাল টেন্ডিনাস পার্টটা তখন এরকম ডাইলেটেড হবে, বড় হয়ে যাবে। সেন্ট্রাল টেন্ডিনাস পার্ট যদি ডাইলেটেড হয় তাহলে সেন্ট্রাল টেন্ডিনাস পার্টের ভিতরে যদি কোনো ওপেনিং থাকে, দ্যাট ইজ আ ভেনা কাভাল ওপেনিং। এই ভেনা কাভাল ওপেনিং তখন কি হবে, ইনস্পিরেটরি মুভমেন্টের সময় ডায়াফ্রাম যখন কন্ট্রাকশন করবে সেন্ট্রাল টেন্ডিনাস পার্ট তখন ডাইলেটেড হবে, তখন এই ভেনা কাভাল ওপেনিং অলসো ডাইলেটেড, এটাও তখন বড় হয়ে যাবে, এরকম বড় হয়ে যাবে। ভেনা কাভাল ওপেনিং যদি ডাইলেট করে তার মানে ইন্ট্রো ভেনা কাভা দিয়ে তখন বেশি বেশি ব্লাড রাইট এট্রিয়ামে ঢুকে পড়বে। আবারও খেয়াল করেন, সেন্ট্রাল টেন্ডিনাস পার্ট ডাইলেটেড হচ্ছে কখন, যখন ডায়াফ্রাম কন্ট্রাকশন হচ্ছে। এই সময় ভেনা কাভাল ওপেনিংও ডাইলেট হবে। ভেনা কাভাল ওপেনিং ডাইলেট করলে বেশি বেশি ব্লাড তখন ইন্ট্রো ভেনা কাভা দিয়ে হার্টের ভিতরে ঢুকে যাবে। তার মানে ভেনা কাভাল ওপেনিং ডাইলেটস ডিউরিং কন্ট্রাকশন অফ দ্য ডায়াফ্রাম। আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছেন, দেখবেন প্রেগনেন্সিতে যে সকল মায়েদের হার্ট ডিজিজ থাকে বা হার্টের কোনো রোগ থাকে তাদেরকে বলা হয় নর্মাল ডেলিভারি করার দরকার নেই, আপনাদের সিজার করা, এটা একটা ইন্ডিকেশন। কারণ যে সকল মায়েদের হার্ট এমনিতেই কম্প্রোমাইজ, বেশি কাজ করতে পারে না, দুর্বল,
তার উপর যদি প্রেগনেন্সি যখন লেবার পেনটা উঠে নর্মাল ডেলিভারি, তখন ভিগোরাস কন্ট্রাকশন অফ দ্য ডায়াফ্রাম হয় ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বাড়ানোর জন্য, পার্চুরেশন পেন বাড়ানোর জন্য, প্রেশার বাড়ানোর জন্য। তখন কি হবে, বারবার ডায়াফ্রাম যখন কন্ট্রাকশন করবে, বারবার ভেনা ক্যাভাল ওপেনিং ডাইলেট করবে, বেশি বেশি ব্লাড হার্টের মধ্যে ঢুকবে, হাইপারডিনামিক সার্কুলেশন হবে, দের ইজ চান্স অফ হার্ট ফেইলর। এই হার্ট ফেইলর হওয়ার ভয়ে কম্প্রোমাইজ হার্টের মায়েদেরকে নর্মাল ডেলিভারি ডিসকারেজ করা হয়। এখন আমাদের জন্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভেনা ক্যাভাল ওপেনিং ডাইলেটস ডিউরিং কন্ট্রাকশন অফ দ্য ডায়াফ্রাম। তাহলে ভেনা ক্যাভাল ওপেনিং ডাইলেট করলো ডিউরিং কন্ট্রাকশন অফ দ্য ডায়াফ্রাম। এখন ওপেনিং তো এখানে শেষ, আরো তো ওপেনিং আছে। তাহলে এরপরে আমরা যে ওপেনিংটা পড়বো সেটা হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং। ইসোফেজিয়াল ওপেনিং, তাহলে আমরা এখন দেখবো ইসোফেজিয়াল ওপেনিং। এইটা হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং, T10 লেভেলে থাকে। মজার ব্যাপার হচ্ছে এই ইসোফেজিয়াল ওপেনিং কে এনসার্কেল করে থাকে একটা মাসল, এটাকে বলা হয় রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, যার অরিজিন ভার্টিব্রাল কলাম থেকে। তাহলে যখন ভার্টিব্রাল ডায়াফ্রাম যখন কন্ট্রাকশন করবে, এই মাসল কোন দিকে টান দিবে, তার অরিজিনের দিকে টান দিবে, এরকম করে টান দিবে। অরিজিনের দিকে যদি টান দেয় তাহলে এই ওপেনিংটা কনস্ট্রিক্টেড হবে নাকি ডাইলেটেড হবে? ইসোফেজিয়াল ওপেনিং কনস্ট্রিকশন হবে ডিউরিং কন্ট্রাকশন অফ দ্য ডায়াফ্রাম, কারণ একে এনসার্কেল করে আছে রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম। এটা মনে রাখতে হবে, রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম। তাহলে ইসোফেজিয়াল ওপেনিং কন্ট্রাক্টস, ইসোফেজিয়াল ওপেনিং কন্ট্রাক্টস ডিউরিং কন্ট্রাকশন অফ দ্য ডায়াফ্রাম। আপনারা একটা জিনিস নিশ্চয়ই পড়েছেন যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার দেখেন, পড়ছেন না? বিলিয়ন ল্যাবসের মধ্যে পড়ছেন। এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা আসলে কি? দিস ইজ দ্য রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম। দেখেন এই যে দিস ইজ দ্য রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, এনসার্কেল করেছে ইসোফেগাসকে দ্য লোয়ার ইনলেট। এইটা হচ্ছে রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম। দিস ইজ দ্য লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। তাহলে স্ফিংটারিক অ্যাকশন যে করে, ইট ইজ দ্য রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম। তাহলে এখন আমরা জানতে পারলাম ভেনা ক্যাভাল ওপেনিং ডাইলেটস ডিউরিং কন্ট্রাকশন অফ দ্য ডায়াফ্রাম, ইসোফেজিয়াল ওপেনিং কন্ট্রাক্টস ডিউরিং কন্ট্রাকশন অফ দ্য ডায়াফ্রাম। এখন আসে নাম্বার 3। নাম্বার 3 তে আমরা কি পাবো? নাম্বার 3 তে আমরা দেখব aortic opening. Aortic opening. This is the aortic opening lies just in front of the vertebral column. Vertebral column এর সামনে aortic opening থাকে, T12 vertebral লেভেলে থাকে। তো এই aortaর কাজ হচ্ছে হার্ট থেকে ব্লাড গুলোকে সার্কুলেট করে থোরাক্স থেকে বের হয়ে অ্যাবডোমেন এবং লোয়ার এক্সট্রিমিটিকে ব্লাড সাপ্লাই দেওয়া। এই অ্যাওরটিক ওপেনিং যদি রেসপিরেটরি মুভমেন্টের সাথে তার কনস্ট্রিকশন রিল্যাক্সেশন হতো, তাহলে চিন্তা করেন প্রতি মিনিটে 12 থেকে 18 বার অ্যাওরটা এরকম চাপ খাবে আর ছাড়বে, চাপ খাবে ছাড়বে। কিছুক্ষণ পরপর রেনাল শাটডাউন হবে, গাট ইস্কেমিয়া হবে, লোয়ার লিম্ব ইস্কেমিয়া হবে। সৃষ্টিকর্তা মহান জ্ঞানী, তিনি বুঝেছেন, তিনি বুঝেই অ্যাওরটিক ওপেনিং এ সবকিছু থেকে মুক্ত করে রেখেছেন। অ্যাওরটিক ওপেনিং এর উপরে কারো কোনো ইফেক্ট নাই, ডায়াফ্রাম কন্ট্রাকশন হোক অথবা রিল্যাক্সেশন হোক, অ্যাওরটিক ওপেনিং কাউকে পরোয়া করে না, তার দেখা লাগে না, সে সব সময় একই ফ্লোতে চলে। সো দেয়ার ইজ নো চেঞ্জেস অফ অ্যাওরটিক ওপেনিং। তাহলে অ্যাওরটিক ওপেনিং এর সাথে কোনো কিছুর সম্পর্ক নাই। অ্যাওরটিক ওপেনিং নো চেঞ্জেস, নো চেঞ্জেস। Vena caval opening dilates, esophageal opening contracts, aortic opening no changes during contraction or relaxations of the diaphragm. এই কথাগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝে রাখবেন, মনে রাখবেন, তাহলেই পরীক্ষায় ভালো করতে পারবে। আমাদের লেকচার শিটে আসেন, পেজ নম্বর 23 নম্বর পেজে দেখেন এই টেবিলটা, এই টেবিলের স্পেশালি 2 নম্বর কলামটা খুব ইম্পর্টেন্ট, সিচুয়েশন T8, 10, 12। তারপরে দেখেন 4 নম্বর কলামে স্ট্রাকচার পাসিং থ্রু বলে কথা রয়েছে, কি কি স্ট্রাকচার পাস করে। 5 নম্বর কলামে দেখেন ইফেক্টস অন কন্ট্রাকশন, ভেনা ক্যাভাল ওপেনিং ডাইলেটেশন হয়, ইসোফেজিয়াল ওপেনিং কন্ট্রাকশন হয় এবং অ্যাওরটিক ওপেনিং নো চেঞ্জেস, ইনফিনিটিভ স্টার ফর এক্সাম্পল। 24 নম্বর পেজে দেখেন অ্যাকশনস অফ ডায়াফ্রামের মধ্যে, অ্যাকশনস অফ ডায়াফ্রামের মধ্যে 5 নম্বর পয়েন্ট আছে স্ফিংটারিক অ্যাকশন অফ ইসোফেগাস, দ্য রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম স্ফিংটারিক অ্যাকশন দেয়। এই কথাগুলো সিঙ্গেল বেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এইটা একটা রেসিডেন্সি পরীক্ষার কোশ্চেন, ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে। এবং এই টপিকস থেকে ইতিপূর্বে অনেক প্রশ্ন এসেছে, ফলোইং দ্য কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া, এভাবে পরীক্ষার প্রশ্ন আসে। সো খুব ভালো করে এই টপিকসটা পড়বেন, এতটুকু পড়লেই হবে। এরপরে আসেন আমাদের লেকচার শিটে পেজ নম্বর 59।
59 পেজ নম্বর 59 নম্বর পেজে আছে মেডিস্টেনাম। মেডিস্টেনাম থেকে খুব বেশি পড়তে হবে না, তবে কয়েকটা জায়গা আছে যেটা খুব ভালো করে মুখস্থ করে রাখতে হবে। তার আগে কনসেপশনটা ক্লিয়ার করতে হবে। মেডিস্টেনাম জিনিসটা কি দেখেন তো, ইটস অ্যান স্পেস। মেডিস্টেনাম ইজ অ্যান স্পেস। দেখেন এইটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল লাইন T4-5 ভার্টিব্রাল জাংশন। ঠিক এর উপরে স্পেসটাকে বলা হয় সুপিরিয়র মেডিস্টেনাম, নিচেটাকে বলা হয় ইনফিরিয়র মেডিস্টেনাম। এই লাইনের উপরে নিচে দেখেন দিস ইজ দ্য ডিমার্কেশন পয়েন্ট। স্টার্নাল অ্যাঙ্গেল লাইনের উপরের অংশটাকে সুপিরিয়র মেডিস্টেনাম, নিচের অংশ ইনফিরিয়র মেডিস্টেনাম। ইনফিরিয়র মেডিস্টেনাম তিনটা ভাগে বিভক্ত। হার্টের সামনের অংশটাকে বলা হয় অ্যান্টেরিয়র মেডিস্টেনাম, হার্টের পিছনের অংশকে বলা হয় পোস্টেরিয়র মেডিস্টেনাম, এবং ইন বিটুইন দ্য লাংস মাঝখানে যে স্পেসটা সেটা হচ্ছে মিডিল মেডিস্টেনাম। তাহলে মেডিস্টেনাম কয়টা? তিনটা। ব্রড হেডিং এ দুটো, সুপিরিয়র মেডিস্টেনাম, ইনফিরিয়র মেডিস্টেনাম। আর ইনফিরিয়র মেডিস্টেনাম তিনটা ভাগে বিভক্ত, অ্যান্টেরিয়র, মিডিল এন্ড পোস্টেরিয়র। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মেডিস্টেনামের কন্টেন্ট গুলো। পেজ নম্বর 60 নম্বর পেজে দেখেন, 61 নম্বর পেজে আসেন। 61 নম্বর পেজে আছে কন্টেন্ট অফ সুপিরিয়র মেডিস্টেনাম। সুপিরিয়র মেডিস্টেনামের কন্টেন্ট কি পড়বেন। 62 নম্বর পেজে আছে কন্টেন্ট অফ অ্যান্টেরিয়র মেডিস্টেনাম, মিডল মেডিস্টেনাম, এবং 63 নম্বর পেজে আছে কন্টেন্ট অফ পোস্টেরিয়র মেডিস্টেনাম। বাউন্ডারি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ না, পরীক্ষায় বারবার আসে কন্টেন্ট গুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। স্পেশালি মিডল মেডিস্টেনাম এবং পোস্টেরিয়র মেডিস্টেনামের কন্টেন্ট ইনফিনিটিভ স্টার। মিডল মেডিস্টেনাম এবং পোস্টেরিয়র মেডিস্টেনামের কন্টেন্ট ইনফিনিটিভ স্টার। এখন আসেন, পরীক্ষায় সবসময় প্রশ্ন কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড আসবে না। যেমন এইটা একটা ডিপ্লোমা 2023 কোশ্চেন, দ্য থাইমাস ইজ লোকেটেড ইন দা, কোন মেডিস্টেনামে থাকে? থাইমাসের লোকেশন হবে অ্যান্টেরিয়র মেডিস্টেনাম এবং সুপিরিয়র মেডিস্টেনাম, দুই জায়গাতেই কন্টেন্ট হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে ঘুরাই ফিরে, দেখেন সুপিরিয়র এবং পোস্টেরিয়র মেডিস্টেনামের কন্টেন্ট কোনগুলো। তার মানে শুধু সুপিরিয়র মেডিস্টেনাম দিয়েও নাও আসতে পারে। পরীক্ষায় আসবে সুপিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র মেডিস্টেনাম, সুপিরিয়র অ্যান্ড অ্যান্টেরিয়র মেডিস্টেনাম, সুপিরিয়র অ্যান্ড মিডল মেডিস্টেনাম। দুই মেডিস্টেনামের কন্টেন্ট একসাথে কোন কোন স্ট্রাকচার, এইভাবে আসতে পারে। তাহলে এইভাবে আপনার জানা থাকলে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। এখন যদি বলেন যে ট্রাকিয়া, এই ট্রাকিয়া তো সুপিরিয়র মেডিস্টেনামের কন্টেন্ট ঠিক আছে, তাহলে এটা তো পোস্টেরিয়র মেডিস্টেনামে হবে না। তাহলে এইভাবে আপনার পড়া থাকলে পরীক্ষায় অ্যান্সার গুলো করতে পারবেন। তাহলে পেজ নম্বর 62 এবং 3 তে ইনফিনিটিভ স্টার টপিকস, মিডল মেডিস্টেনাম এবং পোস্টেরিয়র মেডিস্টেনামের কন্টেন্ট গুলো। তারপর এখান থেকে আর খুব বেশি পড়ার দরকার নাই। এই মুহূর্তে যদি আপনি জেনেসিসে থাকতেন অফলাইন ক্লাসে, তাহলে আমি আপনাদেরকে একটা ব্রেক দিতাম, একটা চা কফি খাওয়ার ব্রেক দিতাম। যেহেতু আপনি জেনেসিসে নাই, বাসায় বসে ক্লাস করছেন, সো প্লিজ টেক এ ব্রেক ফর 10 মিনিটস টু হ্যাভ এ কাপ অফ টি, তারপরে আবার শুরু করবেন। ব্রেকের পরে আমরা আবার শুরু করি। এখন যে টপিকটা আমরা পড়বো এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হার্ট। পরীক্ষা প্রশ্ন এখান থেকে আপনি পাবেন, অলওয়েজ পাবেন, কোনো সেশন এখান থেকে পরীক্ষা প্রশ্ন মিস হবে না। শুরুতে যদি আমরা দেখি হার্ট সম্পর্কে অনেক কথা আছে। তো পেজ নম্বর 66 এ কিছু কথা আছে, দেখবেন পেরিকার্ডিয়াম নিয়ে। পেরিকার্ডিয়াম পেয়েছেন, সাবডিভিশনস। এই জায়গাগুলো খুব বেশি যে গুরুত্বপূর্ণ তা না, তবে ব্যাকআপ প্রিপারেশন হিসেবে কিছু পড়ে রাখতে হয়। যেমন দেখেন পেরিকার্ডিয়ামের যে লেয়ার গুলো রয়েছে, সেরাস পেরিকার্ডিয়াম, ফাইবারস পেরিকার্ডিয়াম, এগুলো একটু পড়বেন। নিচে একটা টেবিল আছে, ডিফারেন্স বিটুইন প্যারাটাল এন্ড সেরাস পেরিকার্ডিয়াম। 67 নম্বর পেজে দেখেন, 67 নম্বর পেজে পেরিকার্ডিয়াল ক্যাভিটির কন্টেন্ট পড়বেন। নিচের দিকে সাইনাস অফ দ্য পেরিকার্ডিয়াম, ট্রান্সভার্স সাইনাস, অবলিক সাইনাস, মাঝখানে একটা বক্স আছে, সিগনিফিকেন্স অফ ট্রান্সভার্স পেরিকার্ডিয়াল সাইনাস। এই সিগনিফিকেন্সটা বেসিক্যালি ডিউরিং কার্ডিয়াক সার্জারি মানে লাইগেসার পাস করানো হয় ট্রান্সভার্স সাইনাস দিয়ে, এই কথাটাই পড়তে হয়। তারপর আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই, এগুলো একটু পড়বেন, খুব গুরুত্ব দিতে পড়তে হবে এমনটা না। 68 নম্বর পেজে দেখেন ক্লিনিক্যাল অ্যানাটমি। এই ক্লিনিক্যাল অ্যানাটমি গুলো এখন সিঙ্গেল বেস্টের জন্য ইম্পর্টেন্ট। যেমন 2 নম্বর পয়েন্ট আছে, ডিউরিং কার্ডিয়াক সার্জারি লাইগেসার পাস করানো হচ্ছে কোন পয়েন্ট দিয়ে। নিচের দিকে দেখবেন প্যারাসিনথেসিস করা হচ্ছে কোন পয়েন্টে, এই কথাগুলো ইম্পর্টেন্ট। 69 নম্বর পেজ ক্লিনিক্যাল কোরিলেশন টাইপের জায়গাগুলো একটু রিডিং পড়ে নেবেন। মূল পড়াটা শুরু আসলে 70 নম্বর পেজ থেকে হাঁটে, 70 নম্বর পেজ। তার আগে একটু খেয়াল করি, দেখেন দিস ইজ দ্য রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট and this is the right ventricle of the heart. This is the left atrium of the heart and this is left ventricle of the heart. হার্টের লেফট ভেন্ট্রিকল থেকে একটা স্ট্রাকচার অ্যারাইজ করে, সেটাকে বলে আর্চ অফ দ্য আউটা, অ্যাসেন্ডিং আউটা। আর রাইট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করে পালমোনারি ট্রাঙ্ক।
So this is the pulmonary trunk arising from the right ventricle, and this is the ascending aorta arising from the left ventricle. এই অ্যাসেন্ডিং আউটার যেখান থেকে অ্যারাইজ করছে, অ্যাসেন্ডিং আউটার যেখান থেকে অ্যারাইজ করে ঠিক ওই পয়েন্ট থেকে দুটো আর্টারি অরিজিন হয়। দিস ইজ দ্য রাইট করোনারি আর্টারি অ্যান্ড দিস ইজ দ্য লেফট করোনারি আর্টারি। হার্টের এই করোনারি আর্টারিগুলো সম্পর্কে আপনাকে ডিটেলস জানতে হবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দিস ইজ দ্য অ্যাপেক্স পিট। সো হার্টকে বেসিক্যালি তিনটা সেগমেন্টে পড়তে হয়। একটা হচ্ছে গ্রস অ্যানাটমি অফ দ্য হার্ট, যার মধ্যে অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল এগুলো পড়তে হয়। আরেকটা সেগমেন্ট হচ্ছে ব্লাড সাপ্লাই অফ দ্য হার্ট, যেখানে করোনারি আর্টারিগুলো ডিটেলস পড়তে হয়। আর আরেকটা সেগমেন্ট হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য হার্ট অ্যান্ড কনজেনিটাল অ্যানোমালিস। তাহলে হার্টের পড়ার টেকনিক হচ্ছে তিনটা সেগমেন্টে, গ্রস অ্যানাটমি, ব্লাড সাপ্লাই, ডেভেলপমেন্ট উইথ কনজেনিটাল অ্যানোমালি। এই তিনটা ফরম্যাটে মূলত হার্টকে আমরা পড়বো এবং হার্ট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে বুঝে রাখতে হবে। তাহলে শুরুতে দেখেন পেজ নম্বর 70-তে কি পয়েন্টস এর মধ্যে আছে, অ্যাপেক্স অফ দ্য হার্ট ইজ ফর্মড বাই। অ্যাপেক্স কি দিয়ে ফরমেশন হয়? লেফট ভেন্ট্রিকল দিয়ে। বেজ মেইনলি ফরমেশন হয় লেফট অ্যাট্রিয়াম দিয়ে। এইভাবে আপনাকে মনে রাখতে হবে কথাগুলো। নিচের দিকে 1 2 3 4 বলে কথা রয়েছে, হার্ট প্রেজেন্স, এক্সটার্নাল সারফেস কি কি আছে। বেজ অফ দ্য হার্ট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। বেজ অফ দ্য হার্টের মধ্যে দেখেন তার পজিশন কোথায়। 71 নম্বর পেজ, ইনফিনিটিভ স্টার ফর রেসিডেন্সি এক্সাম, একদম উপরের দিকে আছে। স্ট্রাকচার ইন্টারভেন বিটুইন দ্য বেজ অফ দ্য হার্ট অ্যান্ড ভার্টিব্রাল কলাম। বেজ অফ দ্য হার্ট এবং ভার্টিব্রাল কলামের মাঝে যে সকল স্ট্রাকচার ইন্টারভেন করে ইনফিনিটিভ স্টার। তাহলে 10টা পয়েন্ট আছে। সারফেস অফ দ্য হার্ট এগুলো পড়ে নেবেন। নিচের দিকে বর্ডার অফ দ্য হার্ট, যেটা পেজ নম্বর 72-তে আসেন। 72 নম্বর পেজে খুব ইম্পর্টেন্ট কথা, অ্যাপেক্স বিট কত নম্বর স্পেসে থাকে? 5th intercostal space left side. This is not constant for all ages. হার্ট উপর থেকে ডেভেলপমেন্টে আস্তে আস্তে নিচের দিকে নামে, এই জন্য বাচ্চাদের অ্যাপেক্স বিট আপনি 5th স্পেসে পাবেন না, 3rd আর 4th স্পেসে পাবেন। দেখেন আপ টু 7 years of old, 7 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের হার্টবিট পাবেন 3rd আর 4th স্পেসে, আস্তে আস্তে আপনি নিচের দিকে পাবেন। সো এই হার্টের পয়েন্টটা ইম্পর্টেন্ট। পেজ নম্বর 72-তে আছে অ্যাপেক্স বিট সম্পর্কে যে কথাগুলো, এটা গুরুত্ব দিয়ে পড়বেন। 7 বছর বয়স পর্যন্ত একরকম, অ্যাডাল্ট হওয়ার পরে চেঞ্জ হয়ে যায়। আরেকটা জায়গা ইনফিনিটিভ স্টার বারবার পরীক্ষায় আসে, সেটা দেখেন কার্ডিয়াক শ্যাডো ইন চেস্ট রেডিওগ্রাফ। এক্সরে করলে হার্টের শ্যাডো কোথায় কিভাবে পাওয়া যাবে, এটা যদি একটু খেয়াল করেন আমার সাথে, দেখেন এইটা হচ্ছে হার্ট এবং এখানে যদি আমরা দেখি হার্টের, তাহলে রাইট সাইডে কে থাকে বলেন তো? এখানে থাকবে সুপিরিয়র ভেনা কাভা, নিচের দিকে থাকবে ইনফিরিয়র ভেনা কাভা, আর এখানে রাইট অ্যাট্রিয়াম। তাহলে রাইট বর্ডার অফ দ্য হার্ট ইজ ফর্মড বাই সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, মাঝখানে রাইট অ্যাট্রিয়াম। তাহলে রেডিওলজিক্যাল বর্ডার অফ দ্য রাইট বর্ডার অফ দ্য হার্ট ইজ ফর্মড বাই সুপিরিয়র ভেনা কাভা, রাইট অ্যাট্রিয়াম, ইনফিরিয়র ভেনা কাভা। যদি লেফট সাইডের কথা চিন্তা করেন, শুরুতে দেখেন দিস ইজ দ্য অ্যাওর্টিক আর্চ, আর্চ অফ দ্য অ্যাওর্টা যেটা আমরা পড়েছিলাম। তাহলে লেফট বর্ডার ইজ ফর্মড বাই অ্যাওর্টিক আর্চ 1 নম্বর। তারপর দেখেন পালমোনারি ট্রাঙ্ক পড়ছেন এইভাবে, দিস ইজ দ্য পালমোনারি ট্রাঙ্ক, তার মানে পালমোনারি কোনাস। তারপরে লেফট অরিকল, দেন লেফট ভেন্ট্রিকল। সো লেফট বর্ডার অফ দ্য হার্ট ইজ ফর্মড বাই আর্চ, পালমোনারি ট্রাঙ্কের কোনাস, লেফট অরিকল, লেফট ভেন্ট্রিকল। পরীক্ষার জন্য এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। রাইট বর্ডার বাই সুপিরিয়র ভেনা কাভা, রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা, লেফট বর্ডার বাই অ্যাওর্টিক আর্চ, পালমোনারি কোনাস, লেফট অরিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লেকচার শিটে পেজ নম্বর 72-তে আছে, দেখেন 72 নম্বর পেজে লেফট বর্ডার 4টা স্ট্রাকচারের ফরমেশন হচ্ছে। রাইট বর্ডার সুপিরিয়র ভেনা কাভা, নিচে তো ইনফিরিয়র ভেনা কাভা শব্দটা লিখে নেবেন, সুপিরিয়র ভেনা কাভা, রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা। পরের পৃষ্ঠায় আসেন। পরের পৃষ্ঠায় দেখেন চেম্বার্স অফ দ্য হার্ট বলে একটা কথা আছে, চেম্বার্স অফ দ্য হার্ট। এই চেম্বার্স অফ দ্য হার্টের মধ্যে কি কি আছে পড়ে নেবেন। নিচের দিকে দেখেন করোনারি সালকাস, করোনারি সালকাস বা এট্রোভেন্ট্রিকুলার গ্রুপ বলে একটা পয়েন্ট আছে। এই প্যারাটা পুরোটাই পড়তে হবে, স্পেশালি বোল্ড করে দুটো কথা লেখা রয়েছে। ইট লজেস দ্য সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি, এবং তারপরে লাইনে আছে করোনারি সাইনাস। তাহলে করোনারি সালকাসের মধ্যে দুটো কথা খুবই গুরুত্বপূর্ণ, বোল্ড করে লেখা, সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি অ্যান্ড করোনারি সাইনাস। তারও নিচে একটা বক্স দেওয়া রয়েছে, এই বক্সের মধ্যে লেখা আছে দেখেন ক্রাস অফ দ্য হার্ট, এই বক্সটা পড়বেন।
এইটা একটা রেসিডেন্সি পরীক্ষার প্রশ্ন ছিল মার্চ 2024-এর, অর্থাৎ একদম লেটেস্ট কোশ্চেন গত সেশনে। রাইট বর্ডার অফ দ্য হার্ট ইন চেস্ট রেডিওগ্রাফ কি কি দিয়ে ফরমেশন আছে সেই সম্পর্কে এখানে কথা বলা রয়েছে। 73 নম্বর পেজ আমাদের এখানে শেষ। এরপরে চলে আসেন পেজ নম্বর 75 নম্বর পেজে আছে রাইট অ্যাট্রিয়াম। খুব ভালো করে বুঝতে হবে, বুঝে বুঝে এখানে পড়তে হবে। তাহলে আমরা এখন পড়বো রাইট অ্যাট্রিয়াম সম্পর্কে। দিস ইজ দ্য রাইট অ্যাট্রিয়াম। তাহলে রাইট অ্যাট্রিয়াম একটা ভেন এসে ওপেন করে উপর থেকে, সেটার নাম হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। দিস ইজ সুপিরিয়র ভেনা কাভা। এই সুপিরিয়র ভেনা কাভা যখন রাইট অ্যাট্রিয়াম এসে ওপেন করে, এখানে কোনো ভালভ থাকে না। বাট ইনফিরিয়র ভেনা কাভা যেখানে এসে ওপেন করছে, এখানে একটা ভালভ থাকে। ইনফিরিয়র ভেনা কাভা যেখানে ওপেন করে সেই জায়গায় যে ভালভটা থাকে তাকে বলা হয় ইউস্টেশিয়ান ভালভ। নাম কি? ইউস্টেশিয়ান ভালভ। খুবই গুরুত্বপূর্ণ কথা। দেখেন, ফিটাল লাইফে লাং ইম্যাচিউর থাকে, নন ফাংশনিং থাকে, যার কারণে এইসব ভালভগুলো দরকার হয়, কারণ ট্রাফিক পুলিশের মতো কাজ করা লাগে। খেয়াল করে দেখেন, ফিটাল লাইফে প্লাসেন্টা, দিস ইজ দ্য প্লাসেন্টা থেকে অক্সিজেনেটেড ব্লাড গুলো আলটিমেটলি আসলো কোথায়? ইনফিরিয়র ভেনা কাভায়। এই অক্সিজেনেটেড ব্লাড গুলোর ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে আসলো। রাইট অ্যাট্রিয়ামে আসার পর এই ব্লাড গুলো যদি রাইট ভেন্ট্রিকলে যায় এবং রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক হয়ে যদি লাংসে যায়, কোনো কাজে লাগবে না, বিকজ লাং ইজ নন ফাংশনিং। তাহলে প্লাসেন্টা থেকে অক্সিজেনেটেড ব্লাড গুলো রাইট অ্যাট্রিয়ামে আসার পরে রাইট অ্যাট্রিয়াম থেকে তারা চলে যাবে কোথায়? রাইট অ্যাট্রিয়াম থেকে তারা চলে যাবে লেফট অ্যাট্রিয়ামে। কি দিয়ে যাবে? তারা ফোরামেন ওভালি দিয়ে। দিস ইজ দ্য ফোরামেন ওভালি। এই ফোরামেন ওভালি দিয়ে ব্লাড গুলো লেফট অ্যাট্রিয়ামে চলে যাবে। নর্মালি তো ব্লাড গুলো যাওয়ার কথা ছিল অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস দিয়ে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে, কিন্তু তাদেরকে বাইপাসিং করা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে থ্রু দ্য ফোরামেন ওভালি। তো এই বাইপাসিংটা কি করবে? দিস ইজ দ্য ইউস্টেশিয়ান ভালভ, যাকে বলা হয়েছে তোমার কাজ একটাই, ট্রাফিক পুলিশের মতো দাঁড়িয়ে থাকবা, রাইট অ্যাট্রিয়ামে এসে ব্লাড গুলোকে পাঠিয়ে দিবা লেফট অ্যাট্রিয়ামে। এখন যেদিন বাচ্চার ডেলিভারি হলো, ওয়াও ওয়াও করে কেঁদে উঠলো, তারপরে তো লাং ফাংশনিং হয়ে গেল, তখন কি এই ট্রাফিক পুলিশের দরকার আছে? ইউস্টেশিয়ান ভালভের দরকার নাই। তখন থেকে এটা রুডিমেন্টারি হওয়া শুরু করবে এবং ফোরামেন ওভালে তখন বন্ধ হয়ে যাবে। পরীক্ষায় আসে চেঞ্জেস আফটার বার্থ, জন্মের পর পর ফিটাল সার্কুলেশনের সাথে অ্যাডাল্ট সার্কুলেশনে কি কি চেঞ্জ গুলো হয়, এই কথাগুলো আপনাদের জানতে হবে এবং সেভাবে অ্যান্সার করতে হবে। তাহলে ইউস্টেশিয়ান ভালভ বিকাম রুডিমেন্টারি আফটার ডেলিভারির পরে এটা রুডিমেন্টারি হয়ে যাবে। এই কথাগুলো আমাদের জানতে হবে। এখন আমরা আরো কিছু কথা পড়বো। এখন খেয়াল করে দেখেন, এখানে আছে আমাদের অ্যাট্রোভেন্ট্রিকুলার অরিপিস। দিস ইজ দ্য অ্যাট্রোভেন্ট্রিকুলার অরিপিস। এটা হচ্ছে আমাদের অ্যাট্রোভেন্ট্রিকুলার অরিপিস। এই অ্যাট্রোভেন্ট্রিকুলার অরিপিস খুব গুরুত্বপূর্ণ রিলেশনের কথা বলবো। অ্যাট্রোভেন্ট্রিকুলার অরিপিস এবং ইনফ্রাভেনা কাভাল ওপেনিং, এই দুই ওপেনিং এর মাঝে একটা স্ট্রাকচার এসে ওপেন করে, সেটার নাম হচ্ছে করোনারি সাইনাস। এই করোনারি সাইনাস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি এই করোনারি সাইনাসের এখানে একটা ভালভ থাকে, এটার নাম হচ্ছে থিবেসিয়ান ভালভ। তাহলে আমরা বললাম সুপিরিয়র ভেনা কাভায় কোনো ভালভ থাকে না, ইনফিরিয়র ভেনা কাভায় যেটা ভালভ থাকে নাম হচ্ছে ইউস্টেশিয়ান ভালভ। করোনারি সাইনাসের এখানে একটা ভালভ থাকে, সেটাকে বলা হয় থিবেসিয়ান ভালভ। মনে রাখবেন, সিটি স্ক্যান লেখেন না আপনারা, সি মানে করোনারি সাইনাস, টি মানে থিবেসিয়ান। মনে রাখবেন সিটি স্ক্যান দিয়ে, কারণ পেজটা লাগবে কোথায় জানেন? ইউস্টেশিয়ান ভালভটা কোথায় থাকে আর এই থিবেসিয়ান ভালভ কোথায় থাকে, কনফিউশন হয়। তাহলে মনে রাখবেন সিটি স্ক্যান শব্দটা মনে রাখবেন, করোনারি সাইনাস, থিবেসিয়ান ভালভ। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই করোনারি সাইনাসের ওপেনিং এর লোকেশন। করোনারি সাইনাসটা ঠিক কোন জায়গায় ওপেন করে, এই শব্দটাই ইম্পর্টেন্ট। ইন বিটুইন দ্য অ্যাট্রোভেন্ট্রিকুলার অরিপিস অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভাল ওপেনিং, এই দুটোর মাঝখানে করোনারি সাইনাস ওপেন করে। পরীক্ষার জন্য এই শব্দটাই গুরুত্বপূর্ণ। একটু পরে আমি এগুলো আপনাদেরকে দাগিয়ে দেবো। আরো কিছু কথা আছে যেটা আমাদের এখান থেকে পড়তে হয়। কি কি পড়তে হয় আমি দেখাই আপনাদের। তাহলে আমাদের আরো কিছু কথা আছে এখান থেকে পড়তে হবে। সেটা হচ্ছে
অ্যাট্রোভেন্ট্রিকুলার অরিফিস যেখানে আমরা দেখালাম, গুরুত্ব দিয়ে খেয়াল করেন এখানে, এটা হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, আর এটা হচ্ছে অ্যাট্রোভেন্ট্রিকুলার অরিফিস। ঠিক এই বরাবর যদি একটা লাইন ড্র করেন, দিস ইজ এ ট্রায়াঙ্গল, ট্রায়াঙ্গল হলো না, এটাকে বলে ট্রায়াঙ্গল অফ কস, KOCS, ট্রায়াঙ্গল অফ কস। এখান থেকে প্রশ্ন ছিল ট্রায়াঙ্গল অফ কস থেকে। এই ট্রায়াঙ্গল অফ কস কেন গুরুত্বপূর্ণ? ট্রায়াঙ্গল অফ কসে এমন একটা স্ট্রাকচার বসে আছে যার নাম হচ্ছে এভি নোড। আমরা পড়ছি না আমাদের কন্ডাক্টিং সিস্টেমের মধ্যে, এখানে থাকে এসএ নোড, দিস ইজ দ্য ইন্টারনোডাল পাথওয়ে, দেন দেয়ার ইজ দ্য এভি নোড, তারপরে বান্ডল অফিস। তাহলে ট্রায়াঙ্গল অফ কস খুবই গুরুত্বপূর্ণ, এখানে থাকে আমাদের এভি নোড। তাহলে এখন যদি আপনি সামারি করেন, দেখবেন কন্ডাক্টিং সিস্টেমের ম্যাক্সিমাম পার্ট থাকে রাইট এটেমের মধ্যে, এসএ নোড থাকে রাইট এটেমে, এভি নোড থাকে রাইট এটেমের মধ্যে। সো এই কথাগুলো আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা একটু পাওয়ার পয়েন্টে দেখে নেব দ্রুত। এখন যদি আমার সাথে পাওয়ার পয়েন্টে খেয়াল করেন, দিস ইজ দ্য রাইট এট্রিয়াম, এবং রাইট এট্রিয়ামের দিস ইজ দ্য ভাল্ভ অফ দ্য করোনারি সাইনাস, এবং দিস ইজ দ্য অ্যাট্রোভেন্ট্রিকুলার নোড বা এভি নোড। তো এই কথাগুলো যদি আমরা এখন কোরিলেট করি, সুপিরিয়র ভেনাকা বাদে কোনো ভাল্ভ থাকে না, ইনফিরিয়র ভেনাকা বাদে ইউস্টেশন ভাল্ভ থাকে, করোনারি সাইনাসে থাকে থিবিসেন ভাল্ভ, যেটা রুডিমেন্টারি হয়ে যায়। এবং আমরা যদি একটু পাওয়ার পয়েন্ট বোর্ডে দেখি, বইয়ে দেখি, লেকচার শিটে দেখেন পেজ নম্বর 75 নম্বর পেজে দেখেন রাইট এট্রিয়াম, এক্সটার্নাল ফিচার গুলো ইনফিনিটি ভিস্টার, স্পেশালি 2 নম্বর পয়েন্ট, আপার পার্টে কি থাকে, রাইট অরিকুলার অ্যাপেন্ডিক্স থাকে। ইন্টারনাল ফিচার গুলো খুব গুরুত্বপূর্ণ, স্পেশালি 3 নম্বর পয়েন্ট, ইনফিনিটি ভিস্টার, ওপেনিং অফ করোনারি সাইনাস বিটুইন দ্য ইনফিরিয়র ভেনা কাভাল ওপেনিং এন্ড রাইট অ্যাট্রোভেন্ট্রিকুলার অরিফিস। তারপরে দেখেন রাফ পার্টের মধ্যে কথাগুলো পড়ে নেবেন। তারও নিচে দেখেন সেপ্টাল ওয়ালের মধ্যে একটা কথা খুব ইম্পর্টেন্ট, 3 নম্বর পয়েন্ট, ট্রায়াঙ্গল অফ কস কি 3 নম্বর লাইনে আছে, এভি নোড থাকে এই ট্রায়াঙ্গলের মধ্যে। পেজ নম্বর 76 এ আসেন। 76 এটা ডিফারেন্স আছে, ডিফারেন্সটা পড়ে নেবেন, তারপর আরো কিছু কথা আছে পড়বেন। 77 নম্বর পেজে আসেন। 77 নম্বর পেজে দেখেন ক্লিনিক্যাল কোরিলেশন ওপেনিং ইনটু দ্য রাইট এট্রিয়াম, এর মধ্যে 3 নম্বর পয়েন্ট ইনফিনিটি ভিস্টার। এটা নোটা বেনি যেটা বক্স আছে, বক্সটা পড়ে নেবেন। পেজ নম্বর 78 এ আসেন। 78 নম্বর পেজে আছে লেফট অ্যাট্রিয়াম, এর ফিচার গুলো একটু দেখবেন। কম্পারিজন বলে একটা টেবিল আছে, কম্পারিজন অফ রাইট অ্যান্ড লেফট অ্যাট্রিয়ামের কম্পারিজনটা পড়বেন। তাহলে আমরা এতক্ষণে পড়লাম অ্যাট্রিয়াম সম্পর্কে যা বলেছি, এই পড়াগুলো যদি ভালো করে একটু মনে রাখতে পারেন, তাহলে অ্যাট্রিয়ামের প্রশ্নগুলো আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। এরপর আসেন, এটা একটা পরীক্ষার প্রশ্ন, রেসিডেন্সি পরীক্ষা, রাইট অ্যাট্রিয়াম সম্পর্কে অনেক কথা ছিল এখানে। দেখেন রিসিভস করোনারি সাইনাসের ওপেনিং, ট্রু না ফলস? ট্রু। এটা একটা রেসিডেন্সি পরীক্ষার প্রশ্ন ছিল, বেজ অফ দ্য হার্টের সাথে কি কি স্ট্রাকচার ইন্টারভেন করে। এটা একটা প্রশ্ন ছিল ডিপ্লোমা পরীক্ষায়। সো লটস অফ কোশ্চেন্স এখান থেকে আসে। এখন আসেন আমরা পড়বো ভেন্ট্রিকল নিয়ে। রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, দুই ভেন্ট্রিকল আমরা একসাথে পড়ে ফেলবো। এটা হচ্ছে ভেন্ট্রিকল, অ্যাট্রোভেন্ট্রিকুলার সেপ্টাম। দেখেন লেফট ভেন্ট্রিকলের ওয়াল ইজ 3 টাইমস থিকার দেন দ্য রাইট ভেন্ট্রিকল। কারণ কি? লেফট ভেন্ট্রিকল অনেক বেশি কাজ করে, বেশি প্রেসারে ব্লাড ইজেক্ট করে, আর রাইট ভেন্ট্রিকলের ওয়াল ততটা ঠিক হয় না, কারণ রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড গুলো পুশ করে পাঠায় 2 লাংসের মধ্যে। পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ কথাগুলো আমি ডিসকাস করব। রাইট ভেন্ট্রিকল একটা ভালভ থাকে, এই ভালভকে বলা হয় দিস ইজ ট্রাইকাসপিড ভালভ। তাহলে এখন বলেন রাইট ভেন্ট্রিকলের প্যাপিলারি মাসল কয়টা হবে, 3টা না 2টা? 3 প্যাপিলারি মাসল। রাইট ভেন্ট্রিকলে হবে 3টা প্যাপিলারি মাসল, এবং সবচেয়ে বড় প্যাপিলারি মাসল যেটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র প্যাপিলারি মাসল। সবচেয়ে বড়টার নাম কি? অ্যান্টেরিয়র প্যাপিলারি মাসল। লেফট ভেন্ট্রিকলে তাহলে প্যাপিলারি মাসল কয়টা? লেফট ভেন্ট্রিকলের প্যাপিলারি মাসল হচ্ছে 2টা।
কারণ লেফট ভেন্ট্রিকলে যে ভালভটা থাকে সেটাকে বলা হয় বাইকাসপিড ভালভ। বাইকাসপিড ভালভ। তবে একটা কথা মনে রাখবে, লেফট ভেন্ট্রিকলের প্যাপিলারি মাসল দুটো হলেও এরা মাস মোর স্ট্রঙ্গার দেন দ্য রাইট ভেন্ট্রিকল, কারণ এরা বেশি প্রেসারে ব্লাড ইজেক্ট করে হোল বডিতে। রাইট ভেন্ট্রিকলের প্যাপিলারি মাসল কয়টা? 3টা। সবচেয়ে বড় হচ্ছে অ্যান্টেরিয়র, সবচেয়ে ছোট হচ্ছে সেপ্টাল প্যাপিলারি মাসল, আর লেফট ভেন্ট্রিকলের প্যাপিলারি মাসল হচ্ছে দুটো। এই কথাগুলো আমরা একটু মাথায় রাখবো। তাহলে এইটা গেল আমাদের সেপ্টাল প্যাপিলারি মাসল, বাদ দিলাম। এখন আমরা যেই প্যাপিলারি মাসলটা দেখাচ্ছি, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র প্যাপিলারি মাসল, দিস ইজ অ্যান্টেরিয়র প্যাপিলারি মাসল। তাহলে আমার সাথে এখন দেখবেন অ্যান্টেরিয়র প্যাপিলারি মাসল সম্পর্কে আমরা আরো কিছু তথ্য পাবো। ঠিক এই বরাবর আছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম থেকে বেজ অফ দ্য অ্যান্টেরিয়র প্যাপিলারি মাসল পর্যন্ত একটা থিক মাসকুলার রিজ অফ টিস্যুর এক্সটেনশন রয়েছে। এই থিক মাসকুলার রিজ অফ টিস্যুর একটা নাম আছে, এটাকে বলা হয় সেপ্টো মার্জিনাল ট্রাবেকুলি। এটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম থেকে পেরিফেরির দিকে যায় বা মার্জিনের দিকে যায়, তাই এটার নাম হচ্ছে সেপ্টো মার্জিনাল ট্রাবেকুলি। এটার আরেকটা নাম আছে, এটাকে আরেকটা নামে বলা হয় মডারেটর ব্যান্ড। মডারেটর ব্যান্ড, মডারেটর ব্যান্ড। তাহলে এই মডারেটর ব্যান্ড কোথায় থাকে? শুধুমাত্র রাইট ভেন্ট্রিকলে থাকে। এটা লেফট ভেন্ট্রিকলেও থাকে না, অন্য কোথাও থাকে না, রাইট ভেন্ট্রিকলে থাকে। এই মডারেটর ব্যান্ড জিনিসটাকে, দিস ইজ থিক মাসকুলার রিজ অফ টিস্যু। কি মাসল? কার্ডিয়াক মাসল। এক্সটেনশন সেপ্টাম থেকে অ্যান্টেরিয়র প্যাপিলারি মাসলের বেস পর্যন্ত। এটা কেন গুরুত্বপূর্ণ? এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকে, সেটা কি জিনিস আমি দেখাচ্ছি আপনাদের। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকে, এর মধ্যে থাকে আমাদের কন্ডাক্টিং সিস্টেমের, এখানে আছে এসএ নোড, এখানে আছে এভি নোড, তারপর দেখেন বান্ডল অফ হিজের রাইট ব্রাঞ্চটা থাকে এই কন্ডাক্টিং সিস্টেমের মধ্যে। রাইট বান্ডল অফ হিজটা থাকে এই মডারেটর ব্যান্ডের মধ্যে, এবং ইট প্রিভেন্টস দ্য ওভার ডিস্টেনশন অফ দ্য রাইট ভেন্ট্রিকল অফ দ্য হার্ট। রাইট ভেন্ট্রিকল যদি কোনো কারণে ওভার ডিস্টেনশন হতে যায়, দ্যাট ইজ প্রিভেন্টেড বাই দিস মডারেটর ব্যান্ড। পরীক্ষার জন্য মডারেটর ব্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়তে হবে এবং বুঝে রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে এখন আসেন আমাদের লেকচার শিটে পেজ নম্বর 79। 79 নম্বর পেজে দেখেন ডিফারেন্স বিটুইন ইনফ্লোয়িং এন্ড আউটফ্লোয়িং পার্ট পড়ে নেবেন। এক্সটার্নাল ফিচার গুলো পড়বেন, ইন্টারনাল ফিচার পড়বেন। ইন্টারনাল ফিচারের 3 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, দ্য ওয়াল ইজ থিকার। টাইপস অফ দ্য ট্রাবেকুলারি কার্নি বলে কথা রয়েছে, রিজ, ব্রিজ এন্ড পিলার্স। প্যাপিলারি মাসল ইনফিনিটিভ স্টাইল, স্পেশালি ফর সিঙ্গল বেস্ট কোশ্চেন্স এ বি সি, anterior, posterior and septal. Anterior is the largest এবং posterior is smaller. Posterior মাসলটা smaller. পরের পৃষ্ঠায় আসেন 80 নম্বর পেজে। 80 নম্বর পেজে দেখেন মডারেটর ব্যান্ড। মডারেটর ব্যান্ড, ইট ইজ আ সেপ্টোমার্জিনাল ট্রাবেকুলাম, থিক মাসকুলার রিজ, এক্সটেনশন। প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে মনে রাখবেন। এরপর আসেন 81 নম্বর পেজে। 81 নম্বর পেজে আমরা আরো গুরুত্বপূর্ণ একটা কথা ডিসকাস করব। লেফট ভেন্ট্রিকলের সম্পর্কে যদি আমরা দেখি, ডিফারেন্স বিটুইন ইনফ্লোয়িং এন্ড আউটফ্লোয়িং পার্ট পড়বেন, এক্সটার্নাল ফিচার পড়বেন, নিচের দিকে ট্রাবেকুলারি কার্নি পড়বেন। 82 নম্বর পেজে দেখেন, 82 নম্বর পেজ ইনফিনিটিভ স্টার টপিকস, কম্পারিজন অফ রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। কম্পারিজন অফ রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল খুবই গুরুত্বপূর্ণ। এই কম্পারিজন থেকে অনেক প্রশ্ন আসে এবং খুব স্পেসিফিক একটা পয়েন্ট রয়েছে, কেভিটি অফ দ্য ভেন্ট্রিকলের শেপ কেমন, এটা আমি ডিসকাস করব। দেখেন আমি যদি ভেন্ট্রিকলটাকে এইভাবে ক্রস সেকশন করি, এইভাবে ক্রস সেকশন করলে কোন ভেন্ট্রিকলের ক্যাভিটি কেমন হবে, এটা আমাদের আলোচ্য বিষয়। এখন আমার সাথে দেখেন, ক্রস সেকশন যদি আমরা করি, ডেভেলপমেন্টালি রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল দুজনেই একইভাবে ছিল। একইভাবে মানে কেমন? দেখেন, দিস ইজ রাইট ভেন্ট্রিকলের ক্যাভিটি, লেফট ভেন্ট্রিকলের ক্যাভিটি। কিন্তু লেফট ভেন্ট্রিকলের মধ্যে ব্লাডের প্রেসার বেশি যখন সিস্টেমিক সার্কুলেশন চালু হয়ে গেল, মানে আমাদের পালমোনারি সার্কুলেশন, সিস্টেম সার্কুলেশন আফটার ডেলিভারি যখন চালু হয়ে গেল, তখন দেখেন লেফট ভেন্ট্রিকলের মধ্যে ব্লাডের প্রেসার যখন বেড়ে যাবে, তখন এই সেপ্টামকে সে সবসময় রাইট সাইডে পুশ করবে। তার মানে সেপ্টামটা আস্তে আস্তে এরকম করে ডান দিকে কাত হয়ে যাবে, এরকম হয়ে যাবে, সেপ্টাম আস্তে আস্তে যাবে। একটা সময় ফিগারটা দাঁড়াবে এইরকম যে সেপ্টাম পুস্ট হতে হতে রাইট সাইডে চলে আসছে, বেন্ডিং হয়ে গেছে। নাও
left ventricular cavity is rounded, oval or circular in shape. Left ventricular cavity is rounded, oval or circular in shape, but the right ventricular cavity is now crescentic in shape. তাহলে দেখেন লেফট ভেন্ট্রিকলের মধ্যে ব্লাডের প্রেসার বেশি থাকার কারণে সেপ্টাম সে পুশ করতে করতে ঠেলা দিয়ে বাইরের দিকে নিয়ে চলে গেছে রাইট সাইডে, যার কারণে লেফট ভেন্ট্রিকুলার ক্যাভিটি ইজ রাউন্ডেড, ওভাল অর সার্কুলার ইন শেপ, বাট দ্য রাইট ভেন্ট্রিকুলার ক্যাভিটি ইজ নাও ক্রিসেন্টিক ইন শেপ। পরীক্ষার জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু পরে আমরা বইয়ে এগুলো কোরিলেট করব। দেখেন রাইট ভেন্ট্রিকল সম্পর্কে অনেক কথা আছে। তাহলে রাইট ভেন্ট্রিকুলার ট্রাবেকুলার কার্নিগুলো ইম্পর্টেন্ট, মডারেটর ব্যান্ড কি আমরা ডিসকাস করেছি। এখন আমরা দেখব দুই ভেন্ট্রিকুলার ক্যাভিটির যে ডিফারেন্সটা। এই ছবিটা যদি আপনি দেখেন তাহলে আপনার কনসেপশন একদম ক্লিয়ার হয়ে যাবে। এই ছবি দেখে বলেন কোনটা কোন ভেন্ট্রিকুলার ক্যাভিটি। লেফট ভেন্ট্রিকুলার ক্যাভিটি, দিস ওয়ান হুইচ ইজ রাউন্ডেড, ওভাল অর সার্কুলার ইন শেপ, and this is the right ventricular cavity which is crescentic in shape. এই ছবিটা অন্তত মেমোরিতে করে রাখবেন, তাও যেন পরীক্ষার হলে ভুল না হয়। তাহলে আমাদের লেকচার শিটে পেজ নাম্বার 82 তে আসেন। 82 নম্বর পেজে দেখেন কম্পারিজন অফ দ্য রাইট এন্ড লেফট ভেন্ট্রিকল। প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট। 3, 4, 5, 6 এই চারটা পয়েন্ট ইনফিনিটিভ স্টার। এর মধ্যে দেখেন 5 নম্বর পয়েন্টে মডারেটর ব্যান্ড কোথায় থাকে? রাইট ভেন্ট্রিকলে, লেফটে থাকে না। 6 নম্বর পয়েন্টে দেখেন ক্যাভিটি ইজ ক্রিসেন্টিক ইন শেপ ইন দ্য রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকুলার ক্যাভিটি সার্কুলার ইন শেপ। এই প্রত্যেকটা শব্দ ইনফিনিটিভ স্টার, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরের পয়েন্টই আছে দেখেন কার্ডিয়াক স্কেলেটন। কার্ডিয়াক স্কেলেটন জাস্ট একটু জেনে রাখবেন যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে যে সেপ্টামটা থাকে আমরা একটু আগে দেখেছিলাম। তাহলে এখানে আছে আমাদের কি অ্যাট্রোভেন্ট্রিকুলার অরিফিস। এই অ্যাট্রোভেন্ট্রিকুলার অরিফিসের চারপাশে যে ফাইব্রাস টিস্যুগুলো থিকেন্ড হয়ে এটা রিং ফর্মেশন করে। এখন এটাকে যদি আলাদাভাবে দেখেন, দেখলে মনে হবে এই যে ফিগার অফ 8, ইংলিশে যে 8 লেখে না, 8 ফিগার অফ 8 এর মতো একটা কন্ডিশন তৈরি করে, থিকেনিং হয় এবং এটা একটু থিক থাকে। এটার কারণে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মধ্যে কোনো কমিউনিকেশন থাকে না, সিগন্যালগুলো সম্পূর্ণ আলাদা হয়। দেখবেন অ্যাট্রিয়াল মাসল যখন কন্ট্রাকশন করে, ভেন্ট্রিকুলার মাসল তখন রিল্যাক্সেশন হয়। অনলি কন্ডাক্টিং সিস্টেম ছাড়া আর কোনো কমিউনিকেশন নাই বিটুইন দ্য অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল। তাহলে এটাকে বলে কার্ডিয়াক স্কেলেটন। পেজ নম্বর 82 তে পাবেন। 82 নম্বর পেজে দেখেন কার্ডিয়াক স্কেলেটন এবং এর মধ্যে রয়েছে 82 নম্বর পেজে কার্ডিয়াক স্কেলেটন। ইট ইজ দ্য ফাইব্রাস রিং অ্যারাউন্ড দ্য অ্যাট্রোভেন্ট্রিকুলার অরিফিস। এই যে সেটা, এই যে দেখেন চারপাশ দিয়ে রিং ফর্মেশন হয়ে গেছে। দিস ইজ ফাইব্রাস রিং সারাউন্ডিং দ্য এভি এবং আর্টেরিয়াল অরিফিসের চারপাশ দিয়ে ফাইব্রাস রিং থাকে। পেজ নম্বর 82 তে কার্ডিয়াক স্কেলেটন সম্পর্কে দ্বিতীয় প্যারাটা পড়বেন এবং এটা ফিগারটা কেমন হবে? ফিগার অফ 8 এরকম হবে, ইংলিশে 8 লেখা মতো। পরের পৃষ্ঠায় আসেন, এগুলো খুব বেশি আর গুরুত্বপূর্ণ না। চলে আসেন একবারে পেজ নম্বর 86 নম্বর পেজে, কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট। এই কন্ডাক্টিং সিস্টেমের মধ্যে দেখেন কম্পোনেন্ট গুলো পড়বেন, এসএ নোড সম্পর্কে পড়বেন, এসএ নোডটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসেন পেজ নম্বর 87 নম্বর পেজে আমরা ব্লাড সাপ্লাই অফ দ্য হার্ট পড়ব। এটা ছিল লেফট ভেন্ট্রিকল সম্পর্কে একটা প্রশ্ন, লেফট ভেন্ট্রিকল সম্পর্কে এটা একটা প্রশ্ন। লটস অফ কোশ্চেন এখান থেকে আসে। কন্ডাক্টিং সিস্টেম সম্পর্কে বলেছে, এসএ নোডের বেশি খুব একটা পড়ার দরকার নেই। এখন আসেন ব্লাড সাপ্লাই অফ দ্য হার্ট। হার্টের ব্লাড সাপ্লাই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ব্লাড সাপ্লাই অনেকবার পড়েছেন কিন্তু কোনোবারই ভালো করে মনে রাখতে পারেন নাই। আজকে আমার সাথে পড়বেন, ব্লাড সাপ্লাই একদম ঝরঝরা হয়ে যাবে, একদম পুরো মুখস্থ হয়ে যাবে। তাহলে হার্টের ব্লাড সাপ্লাই, তার আগে আমাদের জানতে হবে কিছু কথা। দেখেন রাইট করোনারি আর্টারি অ্যারাইজ করলো, রাইট সাইডে ব্লাড সাপ্লাই দিতে গেল। দিস ইজ দ্য লেফট করোনারি অ্যারাইজ করে লেফট সাইডে ব্লাড সাপ্লাই দিতে গেল। এই ছবিটা যদি আমরা একটু দেখি, দেখেন দিস ইজ দ্য রাইট করোনারি আর্টারি অ্যারাইজ করলো, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে যে সে ব্লাড সাপ্লাই দিল। রাইট সাইডে ব্লাড সাপ্লাই কে দিচ্ছে? রাইট করোনারি আর্টারি। আমরা যদি আরেকটু সহজ করে দেখি, রাইট করোনারি আর্টারি এখানে অ্যারাইজ করার পরে চলে আসলো রাইট সাইডে, দেন পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে ঢুকে গেল।
তার মানে রাইট করোনারি আর্টারি সাপ্লাই দ্য রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। তবে একটা কথা থেকে যায়, ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টামের পোস্টেরিয়রলি যখন ঢুকে পড়লো, দুই ভেন্ট্রিকুলের মাঝখানে যে সেপ্টাম সেখানে ঢুকলো গ্রুপের মধ্যে, এই ঢুকে সে লেফট ভেন্ট্রিকুলার অ্যাডজাসেন্ট পার্টকেও ব্লাড সাপ্লাই দিয়ে দেয়, এই অংশটুকু। পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে রাইট করোনারি আর্টারি রাইট ভেন্ট্রিকলকে যেমন সাপ্লাই দিচ্ছে, সেই সাথে অ্যাডজাসেন্ট পার্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকল কেও সাপ্লাই দিচ্ছে। তাহলে যদি কেউ প্রশ্ন করে, বলে যে লেফট ভেন্ট্রিকল ইজ অনলি সাপ্লাইড বাই লেফট করোনারি আর্টারি, ট্রু না ফলস? ফলস, কারণ লেফট ভেন্ট্রিকুলার কিছু অংশ সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি। সিমিলারলি এন্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে আছে লেফট করোনারি আর্টারি ব্রাঞ্চ, সে যখন যাচ্ছে রাইট ভেন্ট্রিকুলার কিছু অংশ অ্যাডজাসেন্ট পার্টকে সাপ্লাই দিচ্ছে। এরপরে আসেন, দুই ভেন্ট্রিকুলের মাঝে একটা সেপ্টাম থাকে যাকে বলা হয় ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। কেমন? এইরকম। এই সেপ্টামের দুটো পার্ট, সামনের দিকে সুপিরিয়র অথবা অ্যান্টেরিয়র পার্ট, আর পেছনের অংশটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট বা ইনফিরিয়র পার্ট। যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে দেখবেন এই পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে যে আর্টারিটা, দিস ইজ দ্য রাইট করোনারি আর্টারি, এবং অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে যে আর্টারিটা, দিস ইজ দ্য লেফট করোনারি আর্টারি। এখন বুদ্ধি করে আপনাকে বলতে হবে যে পোস্টেরিয়র হাফ অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম ইজ সাপ্লাইড বাই হুইচ আর্টারি? রাইট করোনারি আর্টারি। তাহলে অ্যান্টেরিয়র হাফ ইজ সাপ্লাইড বাই লেফট করোনারি আর্টারি। তার মানে রাইট করোনারি আর্টারি সাপ্লাই দ্য রাইট অ্যাট্রিয়াম, right ventricle, a small part of the left ventricle, and posterior half of the interventricular septum. পরের পয়েন্টে আসেন, কন্ডাক্টিং সিস্টেমের ম্যাক্সিমাম পার্ট থেকে রাইট সাইড, এখানে থেকে এসএ নোড, এখানে থেকে এভি নোড, তারপরে বান্ডল অফ হিস, দেন রাইট। ম্যাক্সিমাম পার্ট অফ দ্য কন্ডাক্টিং সিস্টেম ইজ অলসো সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি। তার মানে কি দাঁড়ালো? রাইট করোনারি আর্টারি সাপ্লাই দ্য রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, পার্ট অফ লেফট ভেন্ট্রিকল, তারপরে কন্ডাক্টিং সিস্টেমের ম্যাক্সিমাম পার্ট। এখন যদি আমরা দেখি আমাদের কনসেপশন আরো ক্লিয়ার হবে। দেখেন, রাইট করোনারি আর্টারি সাপ্লাই দ্য রাইট অ্যাট্রিয়াম, ট্রু। সাপ্লাই দ্য রাইট ভেন্ট্রিকল, ট্রু। সাপ্লাই দ্য লেফট ভেন্ট্রিকুলার স্মল পার্ট, ট্রু। সাপ্লাই দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, ট্রু। এবং কন্ডাক্টিং সিস্টেমের ম্যাক্সিমাম পার্ট। তাহলে রাইট করোনারি আর্টারি এই এরিয়াগুলোকে সাপ্লাই দিচ্ছে, আর লেফট করোনারি আর্টারি রেস্ট অফ দ্য পার্ট। তাহলে আমাদের লেকচার শিটে আসেন, পেজ নম্বর 87 নম্বর পেজে দেখেন আর্টেরিয়াল সাপ্লাইয়ের মধ্যে একদম নিচের দিকে যদি খেয়াল করেন, একদম নিচের প্যারাটায় এরিয়া সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি ইনফিনিটিভ স্টার। তার ডান পাশে দেখেন এরিয়া সাপ্লাইড বাই লেফট করোনারি আর্টারি ইনফিনিটিভ স্টার। তার উপরের আরেকটা টেবিল আছে, রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চগুলো, লেফট করোনারি আর্টারি ব্রাঞ্চগুলো, ভালো করে পড়বেন। তারও উপরে যে কথাগুলো রয়েছে, রাইট করোনারি আর্টারি এবং লেফট করোনারি আর্টারি, তাদের কোর্স, প্রত্যেকটা শব্দ ইনফিনিটিভ স্টার ফ্রম পেজ নম্বর 87, 87 নম্বর পেজের প্রত্যেকটা শব্দ ইনফিনিটিভ স্টার। এরপর আসেন 88 নম্বর পেজ, একটা টেবিল আছে, পড়বেন। তার নিচে আছে খুব গুরুত্বপূর্ণ কথা, টেবিলটার নিচে আছে ভেরিয়েশন। এই ভেরিয়েশনটা কি আসলে আমাদের জানা দরকার। এই ভেরিয়েশনটা হচ্ছে, ধরুন এটা এসএ নোড, কনসেপশন থেকে বলার চেষ্টা করবেন। এসএ নোডের 60%, 40% রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি, অর্থাৎ এসএ নোডের 60% সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি, 40% বাই লেফট করোনারি আর্টারি। ইজ ইট ট্রু অর ফলস? দিস ইজ 100% ফলস কনসেপশন। মনে রাখবেন, এসএ নোডের ব্লাড সাপ্লাই একটা কথা সবসময় মনে রাখবেন, এসএ নোডের ব্লাড সাপ্লাই অলওয়েজ 100% বাই সিঙ্গেল আর্টারি। মানে এসএ নোডের চরিত্র ভালো, সিঙ্গেল আর্টারি দিয়ে ব্লাড সাপ্লাই পায়, আইদার রাইট করোনারি আর্টারি অর লেফট করোনারি আর্টারি। তাহলে 60%, 40% এর বিষয়টা কি? ইটস দ্য নাম্বার অফ পপুলেশন। অর্থাৎ এখানে যদি 100 জন ডক্টর থাকে, স্টাডি করলে দেখা যাবে যে 60 জন ডক্টরের এসএ নোড সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি, আর 40 জন ডক্টরের এসএ নোড সাপ্লাইড বাই লেফট করোনারি আর্টারি। ব্যাপারটা এমন নয় যে একই ব্যক্তির এসএ নোডে রাইট করোনারি আর্টারি কিছু অংশ সাপ্লাই দিচ্ছে আর লেফট করোনারি আর্টারি কিছু অংশ সাপ্লাই দিচ্ছে, ব্যাপারটা তা নয়। তাহলে 60-40 ইজ দ্য নাম্বার অফ পপুলেশনস।
এটাই হচ্ছে এখান থেকে জানার বিষয়, এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং অনেকেই এই প্রশ্নের উত্তর ভুল করে ফেলে। তাহলে এসএ নোডের ব্লাড সাপ্লাই নাম্বার অফ পপুলেশনের সাথে সম্পর্ক। পেজ নম্বর 88 ভেরিয়েশন শব্দটা খুব ভালো করে পড়বেন, তার নিচে আছে কার্ডিয়াক ডোমিনেন্স পড়বেন। পেজ নম্বর 89 আসেন কন্ডুইটস অফ করোনারি আর্টারি। এই কন্ডুইটস জানার আগে এই কনসেপশনটা আপনারা জানতে হবে। সেটা হচ্ছে, দেখেন হার্টের এই জায়গায় একটা ব্লক আছে, লেফট অ্যান্টিডিসেন্ডিং ব্রাঞ্চে একটা ব্লক আছে। তার মানে কি? তার মানে এই যে এর ডিস্টালি ঠিক এই অংশটাতে কোনো ব্লাড সাপ্লাই যাচ্ছে না। তার মানে এই অংশগুলো সব ইস্কেমিয়া হয়ে যাবে, মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া হবে। তাহলে এটা প্রিভেনশনের উপায় দুইটা। একটা হচ্ছে এই ব্লকটা আমি এখানে ছুটে দিতে পারি, এন্ডোস্কোপিক্যালি আমি কোনো একটা সার্জারি করে এন্ডোস্কোপ দিয়ে এই ব্লকটা আমি ছুটে দিলাম, এটা একটা অপশন। অথবা আরেকটা কাজ করতে পারি, আলাদা একটা ভেসেল নিয়ে এসে প্রক্সিমাল ভালো পার্টের সাথে এই ডিস্টাল পার্টের একটা কমিউনিকেশন করে দিলাম। রাস্তাঘাটে যখন জ্যাম বাঁধে আমরা কি করি, আরেকটা রাস্তা দিয়ে উঠে চলে যাই না? ঠিক ওরকম করতে পারি, যে এখানে বুঝলাম যে দের ইজ এ জ্যাম, প্রবলেম, ব্লক, তাহলে এটাকে বাইপাস করতে হবে। তাহলে অন্য একটা ভেসেল অন্য জায়গা থেকে কেটে এনে করোনারি আর্টারির বিকল্প হিসেবে অ্যাসেনিক আউটার সাথে অ্যানাস্টোমোসিস করলাম, আর এই ব্লকের ডিস্টালে অ্যানাস্টোমোসিস করলাম। তাহলে এখন আমার কি ব্লাডের ফ্লো এস্টাবলিশ হবে, সো দেয়ার উইল বি নো ইসকেমিয়া। তাহলে এই যে বাইপাসিং করলাম, এটাকে বলা হয় কার্ডিয়াক বাইপাস সার্জারি। পরীক্ষার জন্য আমার কার্ডিয়াক বাইপাস সার্জারি জানা জরুরি না, আমার জন্য দরকার যেটা সেটা হচ্ছে এই যে ভেসেল কোনটা কোনটা বাইপাস সার্জারিতে ইউজ করা হয়, হুইচ আর কল্ড কন্ডুইটস অফ করোনারি আর্টারি। করোনারি আর্টারির বিকল্প হিসেবে কোন কোন ভেসেল ইউজ করা হয় তার একটা লিস্ট রয়েছে আমাদের লেকচার শিটে, পেজ নম্বর 89 নম্বর পেজে আসেন। কন্ডুইটস অফ করোনারি আর্টারি পরীক্ষার জন্য ইনফিনিটিভ স্টার, স্পেশালি ফর সিঙ্গেল বেস কোশ্চেন, 7টা নাম আছে, মুখস্থ করে রাখবেন। এরপর আসেন 89 নম্বর পেজে আসেন। 89 নম্বর পেজে ভেনাস ড্রেনেজ, এটা একটা রেসিডেন্সি পরীক্ষার কোশ্চেন ছিল করোনারি আর্টারি থেকে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্লাড সাপ্লাই সিস্টেম গুলো। একটা ডিপ্লোমা পরীক্ষার কোশ্চেন ছিল ব্রাঞ্চেস অফ লেফট করোনারি আর্টারি। এইভাবে পরীক্ষার প্রশ্নগুলো আসে। 90 নম্বর পেজে দেখেন ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজের মধ্যে 1, 2, 3 তিনটা পয়েন্ট আছে। এর মধ্যে করোনারি সাইনাস বলে একটা কথা আছে। করোনারি সাইনাস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ আ প্রিন্সিপাল ভেন, ওপেন করে কোথায় আমরা ডিসকাস করেছি, রাইট অ্যাট্রিয়ামে, এবং একটা ভালভ থাকে, সেটা নাম হচ্ছে থিবেসিয়ান ভালভ। এর ডেভেলপমেন্ট, লেন্থ সবগুলো ইম্পর্টেন্ট। এবং পেজ নম্বর 90-তে দেখেন ট্রিবিউটারিজ অফ করোনারি সাইনাস ইনফিনিটিভ স্টার, বারবার পরীক্ষা প্রশ্ন আসে। এই দেখেন ট্রিবিউটারিজ অফ করোনারি সাইনাস ইনফিনিটিভ স্টার। আর পেজ নম্বর 90 পুরো পেজটাই ইনফিনিটিভ স্টার। এরপরে পেজে চলে আসেন, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ হার্ট। রেসিডেন্সি পরীক্ষা, এই যে 3 ঘন্টা পরীক্ষা দেওয়া হয়, এটা কিন্তু অনেক স্ট্রেসের। কয়টা গুল্লা পূরণ করতে হয় জানেন? 1000টা। গুল্লা থাকে কয়টা? 2000টা। এই 2000টা গুল্লা যখন আপনি দেখবেন, আপনার ব্লারিং অফ ভিশন হবে, শেষে দেখবেন খুব হেডেক হয় এবং খুব কষ্ট হয় মনে, যে কিভাবে আমি এই 1000টা গুল্লার পথ পাড়ি দিয়ে আসলাম। ঠিক 3 ঘন্টার সময় এই ফিলিংসটাই হয়। পরীক্ষায় যদি আপনি বারবার পরীক্ষা না দেন, অভ্যস্ত না হন, তাহলে আপনি ওই 100 নম্বর 200 নম্বর কোশ্চেন্সে পৌঁছাইতে পারবেন না। এই জন্য আপনাকে যেটা করতে হবে, বারবার পরীক্ষা দিতে হবে। এবং যখন এই ধরনের টপিকসগুলো আসবে, ডেভেলপমেন্ট বা এই ধরনের কঠিন কঠিন প্রশ্নগুলো আসবে, তখন মানে একটু ধীরে সুস্থে আগাইতে হবে। কিছু প্রশ্ন আছে দেখা মতো উত্তর করে ফেলতে পারবেন, যেমন হুইচ অফ দ্য ফলোইং আর অনকোজেনিক ডিএনএ ভাইরাস, এখানে বোঝাবুঝির কিছু নেই, মুখস্থ উত্তর অ্যান্সার করে যেতে হবে। আবার কিছু জায়গায় আছে আপনাকে একটু দেখে শুনে আগাইতে হবে, তাদের মধ্যে একটা টপিক হচ্ছে ডেভেলপমেন্ট। এমবিবিএস লাইভে দেখবেন আমাদের ক্লাসগুলো হতো 2 ভাবে, অ্যানাটমি ক্লাসগুলো। একটা হচ্ছে ডেমো ক্লাস, কাঠের টুলের উপরে বসে জুনিয়র লেকচারার টিচাররা ক্লাস নিতেন। আর আরেকটা হচ্ছে প্রফেসর স্যার ম্যাডামরা লেকচার গ্যালারিতে এসি রুমে বসে ক্লাস নিতেন, এমব্রিওলজি আর হিস্টোলজি। তো কাঠের টুলের উপরে বসে যে ক্লাসগুলো হতো, হার্ড পার্ট সফট পার্ট, এটা টুলের উপরে বসে হলেও ডিউ টাইমে শেষ হতো, পরীক্ষার আগেই, কাঠ পরীক্ষার আগে। কিন্তু ওই যে হিস্টোলজি এমব্রিওলজি শুরু হয়েছে লেকচার গ্যালারিতে, এটা আজ পর্যন্ত শেষ হয়নি, তার আগে প্রপ পরীক্ষা হয়ে গেছে। তো ওই জায়গাগুলোতে স্যার ম্যাডামের অনেক ডেপথে যান না, এই কারণে আজকে যদি আপনাদেরকে ওই সময় হার্টের ডেভেলপমেন্ট পড়ানো হতো, তাহলে অনেকেই মেডিকেল কলেজ ছেড়ে পালাই চলে আসতেন। এই জন্যই এত জটিল টপিকসগুলো তখন পড়ানো হয় না। বাট ফর দ্য পোস্ট গ্রাজুয়েশন ইউ হ্যাভ টু নো,
এখন আপনাকে ডেভেলপমেন্ট পড়তে হবে। তো হার্টের ডেভেলপমেন্টে ভয় পাওয়ার কিছু নাই, আমি খুব সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। একটা কনসেপশন দরকার আর একটা ছবি আঁকাবেন। 91 নম্বর পেজে কিছু জায়গা আছে, আপনি চাইলে এই পেজে একটা ছবি ড্রয়িং করে নিতে পারেন। একটা ছবি ড্রয়িং করবেন, হার্টের ডেভেলপমেন্ট পড়া এখানে শেষ। তো হার্টের ডেভেলপমেন্ট পড়ার আগে একটা কনসেপশন আমি আপনার মাথায় ঢুকাই দিই। বলেন তো, সমতলের মানুষরা বেশি পরিশ্রমী নাকি পাহাড়ি এলাকার মানুষরা বেশি পরিশ্রমী? নিশ্চয়ই পাহাড়ি এলাকার মানুষ বেশি পরিশ্রমী, কারণ তারা অনেক পরিশ্রম করে, অর্থাৎ আদিবাসী যারা তারা বেশি পরিশ্রমী। ঠিক তেমনই হার্টের ডেভেলপমেন্টের মধ্যে এরকম একটা ন্যাচারাল রিলেশন পাবো, যেই পোর্শনটুকু আদি অ্যাট্রিয়াম থেকে অর্থাৎ প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে ডেভেলপমেন্ট করে, তারা অনেক বেশি লোড নিতে পারে। অ্যাট্রিয়ামের ক্ষেত্রে আমরা পড়েছি অ্যাট্রিয়ামের দুটো পার্ট, অ্যান্টেরিয়র রাফ পার্ট, পোস্টেরিয়র স্মুথ পার্ট। এই রাফ পার্টের নাম কেন রাফ হয়েছে? কারণ বেশি কাজ করতে করতে সে রাফ হয়ে গেছে। ভেন্ট্রিকলের মধ্যে দুটো পার্ট, ইনফ্লোয়িং পার্ট, আউটফ্লোয়িং পার্ট। ইনফ্লোয়িং পার্টে অনেক প্রেশার পড়ে, তো এই যে অ্যান্টেরিয়র রাফ পার্ট, ইনফ্লোয়িং পার্ট, এই পার্টগুলোতে অনেক বেশি স্ট্রেস যায় তাদের ডেভেলপমেন্ট প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে। এই কনসেপশনটা আমাদের জানা দরকার। এখন আমার সাথে একটা ছবি ড্রয়িং করবেন। প্রথমে একটা বক্স এরকম ড্র করেন, নাম দেবেন প্রিমিটিভ অ্যাট্রিয়াম। আমরা যদি আরেকটু ছোট করে ড্রয়িং করি তাহলে আমাদের জায়গা হবে। এর নাম হচ্ছে প্রিমিটিভ অ্যাট্রিয়াম। উপরে আরেকটা বক্স ড্রয়িং করা, এটা নাম দেন প্রিমিটিভ ভেন্ট্রিকল। দেখেন নাম কিন্তু বলছে প্রিমিটিভ ভেন্ট্রিকল, প্রিমিটিভ অ্যাট্রিয়াম, প্রিমিটিভ ভেন্ট্রিকল। আরেকটা বক্স ড্র করেন, এটা নাম দিবেন বালবাস কর্ডিস। তাহলে আমরা দেখলাম প্রিমিটিভ অ্যাট্রিয়াম, প্রিমিটিভ ভেন্ট্রিকল, বালবাস কর্ডিস। এই বালবাস কর্ডিসকে দুটো ভাগে বিভক্ত করেন, প্রক্সিমাল পার্ট আর একটা ডিস্টাল পার্ট। এই ডিস্টাল পার্টের একটা নাম দিবেন, এটার নাম হচ্ছে ট্রাঙ্কাস আর্টারিওসাস। দেখেন নাম শুনেই কিছু ক্লু পাওয়া যাচ্ছে। ট্রাঙ্কাস আর্টারিওসাস, ট্রাঙ্কাস মানে পালমোনারি ট্রাঙ্ক, আর্টারিওসাস মানে আর্চ অফ দ্য আউটা বা অ্যাসেন্ডিং আউটা। তাহলে ট্রাঙ্ক অ্যান্ড এউটা ডেভেলপমেন্ট হবে ট্রাঙ্কাস আর্টারিওসাস থেকে। এত বড় যেটা স্থাপনা বানালাম তার একটা বেসমেন্ট দরকার যার উপরে দাঁড়িয়ে থাকবে। ধরুন দিস ইজ ড্যাট বেসমেন্ট যার উপরে দাঁড়িয়ে আছে, দিস ইজ দ্য করোনারি, দিস ইজ দ্য সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস, রাইট হর্ন, লেফট হর্ন। এটা হচ্ছে একটা হার্ট টিউব, যার পার্টস হচ্ছে চারটা, প্রিমিটিভ অ্যাট্রিয়াম, প্রিমিটিভ ভেন্ট্রিকল, বালবাস কর্ডিস, সাইনাস ভেনোসাস, রাইট হর্ন, লেফট হর্ন। আমরা যদি দেখি এটা হার্ট টিউবে, দেখেন পার্টস গুলো, এই ছবিটা দেখেন, দিস ইজ দ্য প্রিমিটিভ ভেন্ট্রিকল, প্রিমিটিভ অ্যাট্রিয়াম, বালবাস কর্ডিস, সাইনাস ভেনোসাস। প্রিমিটিভ ভেন্ট্রিকল, প্রিমিটিভ অ্যাট্রিয়াম, বালবাস কর্ডিস দুটো ভাগে বিভক্ত। ডিস্টাল পার্টকে বলা হয় ট্রাঙ্কাস আর্টারিওসাস, এই পোর্শনের নাম ট্রাঙ্কাস আর্টারিওসাস। নিচের দিকে সাইনাস ভেনোসাস, রাইট হর্ন, লেফট হর্ন। দিস ইজ দ্য হার্ট টিউব, এটাকে বলা হচ্ছে হার্ট টিউব। এখন এই হার্ট টিউবের কোন পার্টস থেকে কার ডেভেলপমেন্ট হয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটাই আমাদের জানতে হবে। আমি যদি সহজ করে আপনাদের বলি তাহলে ভেন্ট্রিকলের কয়টা পার্ট? ইনফ্লোয়িং পার্ট, আউটফ্লোয়িং পার্ট। আমি বলেছিলাম ইনফ্লোয়িং পার্ট লোড বেশি নেয়, ডেভেলপমেন্ট হবে আদিবাসীদের মতো। তার মানে রাইট এবং লেফট ভেন্ট্রিকল অর্থাৎ বোথ ভেন্ট্রিকলের ইনফ্লোয়িং পার্টের ডেভেলপমেন্ট হবে কোথায় থেকে? প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে। বোথ ভেন্ট্রিকলের ইনফ্লোয়িং পার্টের ডেভেলপমেন্ট হবে প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে। তাহলে ভেন্ট্রিকলে আরেকটা পার্টস থাকে, সেটার নাম কি? আউটফ্লোয়িং পার্ট। তাহলে বোথ ভেন্ট্রিকলের আউটফ্লোয়িং পার্টের ডেভেলপমেন্ট হবে কোথায় থেকে? এই যে বালবাস কর্ডিসের প্রক্সিমাল হাফ থেকে, কারণ নিচের দিকে জায়গা নেই, নিচে হচ্ছে অ্যাট্রিয়ামের জায়গা, তাহলে উপরের দিকেই তাকে উঠতে হচ্ছে। তাহলে বোথ ভেন্ট্রিকলের ইনফ্লোয়িং পার্টের ডেভেলপমেন্ট প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে, আউটফ্লোয়িং পার্টের ডেভেলপমেন্ট বালবাস কর্ডিসের প্রক্সিমাল হাফ থেকে। এখন যদি আমার সাথে এই ছবিটা দেখেন, দেখেন যে ভেন্ট্রিকলের লেফট ভেন্ট্রিকল থেকে আসে দিস ইজ দ্য অ্যাওটা, আর রাইট ভেন্ট্রিকল থেকে আসে দিস ইজ দ্য পালমোনারি ট্রাঙ্ক। এই ট্রাঙ্ক এবং অ্যাওটা এগুলো বেসিক্যালি ভেন্ট্রিকলের আউটফ্লোয়িং পার্ট থেকে বের হয়। তাহলে লেফট ভেন্ট্রিকলের আউটফ্লোয়িং পার্ট থেকে বের হয় অ্যাওটা, রাইট ভেন্ট্রিকলের আউটফ্লোয়িং পার্ট থেকে বের হয় পালমোনারি ট্রাঙ্ক। এই ট্রাঙ্ক এন্ড অ্যাওটা ডেভেলপমেন্ট হয় ফ্রম দিস ট্রাঙ্কাস আর্টারিওসাস। তাহলে ট্রাঙ্কাস আর্টারিওসাস থেকে কার ডেভেলপমেন্ট হচ্ছে?
ট্রাঙ্কাস অ্যাড্রেসেস থেকে ডেভেলপমেন্ট হচ্ছে এই অংশটা পালমোনারি ট্রাঙ্ক এন্ড আর্চ অফ দ্য অ্যাসেন্ডিং অ্যাউটা, অর্থাৎ অ্যাউটা এবং ট্রাঙ্কের ডেভেলপমেন্ট হবে ট্রাঙ্কাস আর্টারিয়াস থেকে, ট্রাঙ্কাস আর্টারিয়াস থেকে। তাহলে আমরা যদি আরো সামারি করি, বোথ ভেন্ট্রিকুলার ইনফ্লোয়িং পার্ট প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে, আউটফ্লোয়িং পার্ট বালবাস কর্ডিস থেকে, আউটফ্লোয়িং পার্ট থেকে বের হওয়া আউটফ্লো দ্যাট ইজ দ্য ট্রাঙ্ক, পালমোনারি ট্রাঙ্ক এন্ড অ্যাউটা ডেভেলপমেন্ট হবে ট্রাঙ্কাস আর্টারিয়াস থেকে। এখন আসেন অ্যাট্রিয়াল সিস্টেম। তাহলে অ্যাট্রিয়াল সিস্টেমে যদি আমরা যাই, বোথ অ্যাট্রিয়াম কি আছে, অ্যান্টেরিয়র রাফ পার্ট আছে, পোস্টেরিয়র স্মুথ পার্ট আছে। সো অ্যান্টেরিয়র রাফ পার্টের ডেভেলপমেন্ট হবে কোথা থেকে? অ্যান্টেরিয়র রাফ পার্টের ডেভেলপমেন্ট হবে প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে, এই যে প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে। তাহলে দুই অ্যাট্রিয়ামের অ্যান্টেরিয়র রাফ পার্টের ডেভেলপমেন্ট হবে প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে। রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে আরেকটা পার্টস থাকে, সেটা হচ্ছে পোস্টেরিয়র স্মুথ পার্ট। রাইট অ্যাট্রিয়ামের পোস্টেরিয়র স্মুথ পার্টের ডেভেলপমেন্ট হবে রাইট হর্ন অফ সাইনাস ভেনাসাস থেকে। দেয়ার ইজ অ্যান এক্সেপশন ফর লেফট অ্যাট্রিয়াম, খেয়াল করে দেখেন, দিস ইজ দ্য লেফট অ্যাট্রিয়াম। এই লেফট অ্যাট্রিয়ামের চারটা ব্যতিক্রমী স্ট্রাকচার এসে ওপেন করে, এগুলোকে বলা হয় নামে ভেন কিন্তু কাজে এরা ভেন না, দিস আর পালমোনারি ভেন। যদিও এরা পালমোনারি ভেন, কিন্তু এরা নিয়ে আসে কি অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য লাংস, লাংস থেকে এরা অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে। এই চারটা পালমোনারি ভেন তাদের কিছু অংশ অ্যাবজর্পশন করে তৈরি করে দিয়ে যায়, এই চারটা পালমোনারি ভেন তাদের কিছু অংশ অ্যাবজর্পশন করে তৈরি করে দিয়ে যায় লেফট অ্যাট্রিয়ামের পোস্টেরিয়র স্মুথ পার্ট। তাহলে রাইট অ্যাট্রিয়ামের পোস্টেরিয়র স্মুথ পার্টের ডেভেলপমেন্ট হলো রাইট হর্ন অফ সাইনাস ভেনাসাস থেকে, লেফট অ্যাট্রিয়ামের পোস্টেরিয়র স্মুথ পার্টের ডেভেলপমেন্ট হবে পালমোনারি ভেন অ্যাবজর্পশন হয়। It is the only part of the heart which develops from outside of the heart tube. হার্ট টিউব থেকে ডেভেলপমেন্ট হয় নাই কে? লেফট অ্যাট্রিয়ামের পোস্টেরিয়র স্মুথ পার্ট। তাহলে এখন হার্ট টিউবের কোন অংশটা কোনো কাজে লাগলো না? এই অংশটা, লেফট হর্ন অফ সাইনাস ভেনাসাস, হার্টের ডেভেলপমেন্টে কাজে লাগে নাই, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে। এখান থেকে ডেভেলপমেন্ট হয়, দ্যাট ইজ আ করোনারি